সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দূরের কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 977তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কক্সবাজারের ছেলে মোহাম্মদ শামসুদ্দিন সেলিমের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে বাঁশরাতে বুঝতে পারি নববধূ সাজে যে সে নাগিন সাপ। এক ভদ্রলোক বাসর ঘরে তার নববধূকে নিয়ে যাওয়ার পরেই বুঝতে পারে যে নববধূ সাজে যে মহিলা বসে আছে তার সামনে তিনি এক নাগিন সাপ। গল্পটা আজ থেকে বহু বছর আগে কক্সবাজারের সমুদ্র ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। শামসুদ্দিন সেলিম মনে করে তিনি যার সাথে সংসার করে যাচ্ছে সে আদৌ কোনো মানুষ নয়, সে একজন সাপ। তাই আপনাদেরকে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শোনার পরে তিনি কিছু তার বউ যে সাপ সেরকম অনেক উদাহরণ বা সেরকম অনেক বাস্তবতা তিনি আমাকে দেখিয়েছে। তারপরেও গল্পটা আপনার শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পরে আপনার কাছে কী মনে হয় সেটাই আপনি কমেন্ট বক্সে লিখবেন। লেখার পরে শামসুদ্দিন সেলিম হয়তো কিছুটা হলেও মনে তৃপ্তি পাবে আপনার কমেন্ট দেখার পরে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন সেলিম। আমার বাড়ি সমুদ্রনগরী, কক্সবাজার। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার মা আর আমার দাদি। আমার পরিবারে আর কেউ নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি কোনো এক ছোট্ট গ্রামে, সমুদ্র সৈকত ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার দাদি আর আমার মা দুজনেই দিনরাত মিলিয়ে পরিশ্রম করে সমুদ্র থেকে অনেক ধরনের ঝিনুক, পাথর, এটা ওইটা কুড়িয়ে এনে সেগুলো বিক্রি করে খুবই কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমাদের পরিবারটা এতটাই নিম্নবিত্ত ছিল যে আমরা 3 বেলা খাবার ঠিকমতো খেতে পারতাম না। বুড়ো বয়সেও কনকনে শীতের ওই সকালে আমার দাদি চাদর মরে যেয়ে সমুদ্রের পাড়ে ঝিনুক করাতে চলে যেত। এভাবেই চলতো আমাদের পরিবারটা। একটু একটু করে যখন বড় হই, অনেকের মুখে একটা কথা আমি শুনতে পাই। অনেকে আমাকে বলে আমি নাকি পরীর ছেলে, অনেকে আমাকে বলে আমি নাকি জিনের ছেলে। এরকম করে অনেকে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলতো। আর ছোটোবেলা থেকে আমি দেখতাম যে আমার হাতে পায়ে সবসময় তাবিজ ঝুলে থাকতো এবং সেই তাবিজগুলো আমার মা মাঝে মাঝে সোনা রূপার পানি দিয়ে পরিষ্কার করতো। আমার গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, সব জায়গায় যেন তাবিজ দিয়ে আমাকে মুড়িয়ে রেখেছি। এই জিনিসটা আমি সবসময় দেখতাম। ছোটোবেলা থেকে আসলে আমি পড়াশোনা করতে পারিনি, আমার পড়াশোনার তেমন কোনো সুযোগ হয়নি। আমি যখন অনেকটাই বড় হই তখন আমি আমার মাকে প্রশ্ন করি যে মা, সবসময় কেন আমাকে তুমি এতটা ভয় পাও? ধরেন আমি বাড়ি থেকে 1 ঘন্টা দূরে গেলে আমার মা তখন আমাকে খোঁজার জন্য পাগল হয়ে যায়। আমি কোথায় গিয়েছি, কোন জায়গায় গিয়েছি, আমার জন্য মা মরিয়া হয়ে ওঠে। এই জিনিসগুলো আমাকে অনেক সন্দেহ জাগাইতো এবং শুধুমাত্র আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, এই ভয়ে আমার মা আমাকে স্কুলে পর্যন্ত পড়াশোনা করায়নি। সময় যেতে যেতে একটা সময় আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমি আমার মাকে জিজ্ঞেস করি যে মা, তোমরা কেন আমাকে নিয়ে এত ভয় পাও এবং কেন আমার হাতে পায়ে এরকম তাবিজ মুড়িয়ে রাখো? ঘটনা কি? দাদি কেন সবসময় মধ্যরাতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাঁদে? কেন বলে আমাকে মাফ করে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও? এইসব ঘটনার কারণ কি আমি কি একটু জানতে পারি? আমার মায়ের মুখে আমি তখন এক ভয়ঙ্কর রকমের গল্প শুনতে পাই, যে গল্প আমার বাবার বাস্তব জীবনে ঘটেছিল। আমার বাবা পেশায় ছিল একজন জেলে। কক্সবাজারের সমুদ্রের পানিতে নৌকা চালিয়ে আমার বাবা মাছ ধরতো আর সেই মাছ বিক্রি করে আমার বাবা পরিবার চালাতো। এমন করতে করতে আমার বাবা আস্তে আস্তে একটা ট্রলার কিনে এবং সেই ট্রলারের টাকা সম্পূর্ণ ঋণ করে কিনে, একেবারে সম্পূর্ণ ঋণের অবস্থায় একটা ট্রলার কিনে এবং ট্রলার দিয়ে মাছ ধরে যেতে যেতে এবং আমার বাবা একটা সময় হঠাৎ করে প্রচুর মাছ পেতে শুরু করে, অনেক মাছ পায়। তো এরকম অনেক মাছ পাওয়ার পরে আমার বাবা কেমন জানি একটু পরিবর্তন হয়ে যায়, অনেক বেশি টাকার মালিক হয়ে যায় এবং একটা পরিবর্তন নাকি আমার বাবার মাঝে কাজ করতে শুরু করে, যেগুলো আমার মা আমাকে বলেছিল। এরপরে কিছুদিন যেতে না যেতে বাবা কী করতো, মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে যেত। মধ্যরাতে বাসা থেকে বেরিয়ে ট্রলার নিয়ে আমার আব্বা সাগর পাড়ে চলে যেত। সবসময় তো আর মাছ ধরার ডেট থাকতো না, হয়তো মাসের মধ্যে আপনার 15 দিন 20 দিন রাতে মাছ ধরতো আর বাকি সময়টা আব্বা বাসায় থাকতো। কিন্তু বাকি সময়েও মাঝে মাঝে আমার আব্বা চলে যেত রাতের বেলায় ট্রলার নিয়ে মাছ সাগরে। সেদিন কিন্তু কোনো মাছ ধরতো না,
এরপরেও আমার বাবা ট্রলার নিয়ে মাছ সাগরে কেন যেত, এই প্রশ্নটাই আমার মায়ের মনে বারবার জাগতে থাকতো। সময়ের পরিবর্তনে একবার যে আমার বাবা যখন ঘরে আসতো, আমার বাবার গায়ে অনেক সুগন্ধি টাইপের গন্ধ পাওয়া যেত, অনেক সুগন্ধি। ওই সময় নাকি আমি মায়ের পেটে ছিলাম, আমি তখন আমার মায়ের পেটে। তো এরপরে আমার আম্মা বাবাকে জিজ্ঞেস করতো যে তুমি কোথায় যাও এবং আসার পরে তোমার শরীরে এরকম সুগন্ধি কেন পাওয়া যায়। বাবা তখন মাকে কোনো কিছুই বলতো না। আমার মা একটা সময় আমার বাবাকে সন্দেহ করতে শুরু করে। মা ভাবে অবশ্যই বাবা কোনো না কোনো কুমারী নারীর কাছে যায় বা কোনো মেয়ের কাছে যায়, মহিলার কাছে যায়, সেখান থেকে আমার বাবা আসে। তা না হলে মধ্যরাতে একটা মানুষ কোথায় যাবে, মধ্যরাতে আমার বাবা কোথায় যেতে পারে, এরকম সন্দেহ করে একদিন হঠাৎ করে আমার মা আমার বাবাকে পাহারা দিতে থাকে। রাতের শেষ অংশে আমার বাবা সোজা ঘুম থেকে উঠে এবং উঠে হাত মুখ দিয়ে আমার বাবা তখন বেরিয়ে যায়। আমার মাও তখন গোপনে গোপনে বাবার পিছু নেয়। এমন করে পিছু নিতে নিতে দেখে যে আমার বাবা সরাসরি ট্রলার নিয়ে সাগরে চলে গেছে। আমার মা তখন এই দৃশ্যটা দেখে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আব্বা যখন সকালবেলা বাড়ি ফিরার পরে আমার আব্বা হাসতেছে, আমার আম্মা নাস্তা দিচ্ছে, আমার আব্বা নাস্তা খাচ্ছে আর হাসতেছে। আম্মা বলতেছে কী ব্যাপার, আপনি নাস্তা খাচ্ছেন আর হাসতেছেন কেন, কী হয়েছে? আমার আব্বা বলে তুই আমাকে পাহারা দেওয়ার জন্য গেছিলি, তুই কোনো কিছু দেখতে পাইছিস, কি হবে আমাকে তুই পাহারা দিয়ে, তুই কি আমাকে পাহারা দিয়ে আটকে রাখতে পারবি? আমার মা খুব অবাক হয়ে গেল বাবার কথা শুনে। ইদানিং বাবা অনেক বেশি কেমন জানি উদ্ভট কথাবার্তা বলে, যেগুলো আসলে আমার আব্বার বলার কথা না, এরকম অনেক কথাও আমার বাবা বলে ফেলে, যেগুলোতে আমার মায়ের অনেক খারাপও লাগে। আজকের কথাতে আমার মা ভীষণ দুঃখ পেয়ে আমার মা বলে আমি অজপাড়া গায়ের হত দরিদ্র গরিব বাবার মেয়ে বলে আপনি আজকে আমার সাথে এগুলো করে যাইতেছেন। আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে, ট্রলারে আপনি প্রচুর মাছ পান, সে মাছ বিক্রি করে আপনি মাছ সাগরে চলে যান নর্তকী নিয়ে নাচার জন্য। আমার বাবা বলে তুই কি দেখেছিস আমার ট্রলারে কোনো নর্তকী উঠতে? আমার মা বলে না আমি তো দেখি নাই, তবে অবশ্যই নর্তকীর আগের ট্রলারে চলে গেছে, এরপরে আপনি পিছন থেকে ট্রলার নিয়ে গেছেন। আমার আব্বা বলে নর্তকী আমি নিয়ে যাই না, নর্তকীরা আসমান থেকে নেমে আমার সাথে রং তামাশা করে। আমার আম্মা বলে কি বলেন এগুলো? আমার আব্বা বলে সময় হলে বুঝতে পারবা। আমার বাবা কোনো কিছুই আমার আম্মার কাছে খোলাসা করে বলে না, কিন্তু আমার মনে খুবই টেনশন ঢুকে যায়, কী ব্যাপার, বাবা কি বলে এবং কি করতেছে আমার বাবা, এই বিষয়গুলোতে আম্মা তখন অনেকটাই কষ্ট পেতে শুরু করে। সময়ের পরিবর্তনে ওই সময় আমার দাদাও বেঁচে ছিল। আমার মা তখন আমার দাদা দাদিকে বলতো যে দেখেন এই ঘটনা, আপনার ছেলে মাঝরাতে কই জানি চলে যায়, এরপরে যখন ঘরে ফিরে তার শরীরে অনেক সুগন্ধি পাওয়া যায়, সে কোথায় যায়, কোন জায়গায় যায়, এই জিনিসগুলো আমার জানতে ইচ্ছে করে। এমন করে আমার মা যখন আমার দাদা দাদিকে বলে, একদিন আমার দাদা আমার বাবার উপরে খুব খেপে গিয়ে বলে যে তুই মাঝ রাতেই এরকম করে যেতে পারবি না। মাঝরাতে যখনই আমার বাবা ঘর থেকে বের হয় ট্রলার নিয়ে সমুদ্রে চলে যাব, ওই সময় আমার দাদা তখন আমার বাবাকে বাধা দেয়। এরকম করে একদিন, দুদিন, 3 দিন বাধা দিতে একদিন আমার বাবা যাবেই যাবে, কোনোভাবেই আমার আব্বাকে ফিরাতে পারে না। আমার মা বলে, আমার দাদি বলে, আমার বাবা বলে, আমার দাদা বলে তোর যেতে হবে না, তারা বাধা দেয়। আমি তখন নাকি 7 মাসের আমার মায়ের পেটে, অ্যান্ড ওই সময় নাকি আমার দাদাকে লাথি মারে আমার বাবা দাদার তলপেটে লাথি মেরে বাবা তখন চলে যায় সাগরে। এবং সাগর থেকে যখন ফজরের আগে ফজর আজানের সময় আমার বাবা আসতো, ফজরে আজানের সময় বাড়ি আসার পরে জানতে পারে আমার দাদা নাকি মারা গেছে। মানে আমার বাবা লাথি দেওয়ার পরে আমার দাদা সেখানেই মারা যায়, কিন্তু আমার বাবা আর ফিরে তাকায় না, আমার বাবা ডিরেক্টলি চলে যায়। দাদা মারা গেছে এটা শুনতে পারার পরে বাবা তখন চিৎকার করে কাঁদতেছে। কিন্তু গ্রামের পাড়া প্রতিবেশীর সব মানুষরা আমার বাবাকে বলল যে তুই তোর বাবার কবরে মাটি দিবি না এবং তুই তোর বাবার মুখ দেখবি না, তুই তোর বাবাকে লাথি দিয়ে মেরে ফেলেছিস, আমরা তোর নামে থানায় মামলা করব। গ্রামের মানুষ মামলা করার জন্য চেষ্টাও করেছিল, কিন্তু আমার দাদি কাউকে মামলা করতে দেয়নি। দাদি বলে আমার এক স্বামী আর এক হচ্ছে আমার সন্তান, আমি কার নামে মামলা করব? আপনারা মামলা করার দরকার নাই, হয়তো আমার স্বামীর মৃত্যু এভাবে আল্লাহ লিখেছে যার জন্য আমার স্বামী মারা গেছে। আমার ছেলে যদি এখন জেলে চলে যায়, কয়েকদিন পর আমার বৌমার পেট থেকে আমার নাতি বের হবে, আমার নাতিকে কোলে কে নেবে? এই কথা আমার দাদি সবাইকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল করার পরে কেউ আর আমার বাবার নামে মামলা করতে চায়নি। এরপরে আমার বাবাকে আর বাড়ির ভিতরে বাড়ি ঘরে ঢুকতে দিত না। বেশিরভাগ সময় আমার বাবা সমুদ্রের পাড়ে বসে থাকতো, অনেক দামি পোশাক আশাক পরতো এবং অনেক ধরনের মজার খাবার খাইতো। অনেকেই দেখতো আমার বাবা মুরগি নিয়ে একদম খাসি একটাকে জবাই করে একদম আপনার গরম করে এনে মনে হয় এইমাত্র আমার আব্বার সামনে কেউ দিয়েছে, আমার আব্বা এটা খাচ্ছে।
এই জিনিসগুলো অনেকেই দেখতো এবং এই বিষয়গুলো এসে আমার মায়ের কাছে বলতো। আমার মা এই বিষয়ে কোনো কিছু বলতো না, কারণ আমার মা বরাবরের মতো বাবাকে সন্দেহ করত এবং আমার বাবাকে নিয়ে আমার মায়ের ছিল অগাধ সন্দেহ। এক পর্যায়ে এমন করে প্রায় 2 মাসের মতো কেটে যায়। 2 মাস পরে আমার বাবা ওই সাগরের পাড়ে থাকতো, সেখানেই ঘুমাইতো, সেখানেই খাবার খাইতো। এইভাবে আমার বাবার সময়গুলো কাটতে কাটতে কোনো এক অমাবস্যার রাতের বেলায়, কোনো এক অমাবস্যার গুটগুটে রাতে আমার বাবা নাকি আমাদের ঘরের দরজায় আসার পর আমার আম্মাকে ডাকে, যেই উঠো উঠো এরকম করে ডাকে। তার এরকম তখন নাকি আমি হব বা এরকম একটা সময়। আমার দাদি তখন আমার মাকে নিয়ে শুয়ে আছে। আমার দাদি তখন দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। বাবার গায়ে থেকে অনেক সুগন্ধি বের হচ্ছে এবং খুবই রাজকীয় পোশাক আশাক পরে আছে। দেখে মনে হয় গোড়ায় টকবক করে কোথাও থেকে কোনো এক রাজকুমার এসেছে। আমার দাদি প্রথমে চিনতে পারে না, পরে জিজ্ঞেস করে আপনি কে? আমার আব্বা তখন বলে, আমার আব্বার পরিচয় দেয়। আমার দাদি বলে, তুই বাড়ির মধ্যে আসলি কোত্থেকে, আর এরকম পোশাক আশাক কোথায় পেয়েছিস? আমার আব্বা নাকি তখন বলে যে আমি একটু আমার বউয়ের সাথে কথা বলবো, আমাকে একটু বউয়ের সাথে কথা বলতে দাও, আমি চলে যাব। আমার দাদি বলে, কোথায় যাবি তুই, কোথায় চলে যাবি? আমার আব্বা বলে, আমি চলে যাচ্ছি, আমি আমার বউয়ের সাথে একটু কথা বলি। এ কথা বলার পর আমার মা যখন আসতে চায়, আমার দাদি তখন আমার আম্মাকে আসতে দেয় না। আমার দাদি মনে করে আমার বাবার সাথে সম্ভবত জিন ভূত কিছু একটা হাজির হয়েছে, সেটা সম্ভবত ভর করে আমার বাবাকে এখানে নিয়ে আসছে আমার মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করার জন্য। এটা মনে করার পর আমার দাদি তখন আমার আব্বাকে বলে, তুই এখান থেকে চলে যা। আমার বাবা তখন আমার মাকে বলতেছে, দেখো আমি চলে যাচ্ছি এবং যেই জগতে আমি যাচ্ছি সেই জগৎ থেকে হয়তো আমি আর কখনো আর ফিরে আসতে পারবো না। আমার যদি সন্তান হয় তুমি আমার সন্তানটাকে আমাকে দিয়ে দিও, আমি আমার জগতে নিয়ে আমার সন্তানটাকে বড় করব। আমার আম্মা কখন কাঁদতে কাঁদতে বলতেছে, আপনি এগুলো কী বলতেছেন, কী বলেন এগুলা? এবং কিছুক্ষণ পরে আমার আব্বা ওখান থেকে চলে যায়। এটাই ছিল আমার বাবার শেষ চলে যাওয়া। এরপর থেকে আমাদের এলাকার বা অত্র এলাকার আশেপাশের কোনো মানুষ আমার বাবাকে আর দেখতে পায়নি। আমার বাবা কোথায় গেছে, কোন জায়গায় গেছে, আমার বাবার কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায়নি। একটা সময় আমার দাদি এবং আমার মা মিলে থানার পুলিশের পর্যন্ত আশ্রয় নেয়, কিন্তু এরপরে আমার বাবার আর কোনো সন্ধান পাওয়া যায় না। গ্রামের লোকের মুখে শুনেছিলাম একটাই কথা, আমার বাবাকে নাকি পরী নিয়ে গেছে। পরীরা নাকি আমার বাবাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো, এই জন্য কোনো একটা পরী আমার বাবাকে পৃথিবী থেকে পরীর রাজ্যে নিয়ে গেছে, এমনটাই সবাই ধারণা করে। এক পর্যায়ে আমার মায়ের পেট থেকে আমি তখন দুনিয়াতে আসি, একটু করে আমি বড় হচ্ছি, আর আমাকে নিয়ে আমার আমার দাদির আর আমার মায়ের অগাধ চিন্তা। এ বুঝে আমাকে নিয়ে গেল, এই বুঝে আমাকে এটা করে ফেললো, এই বুঝে এটা করে ফেললো, এই নিয়ে তারা 24টা ঘন্টা আমাকে নিয়ে টেনশনের মধ্যে থাকে। তাদের ওই টেনশন আর ডিপ্রেশনের কারণে আমি আমার পড়াশোনাটাও করতে পারলাম না। এক পর্যায়ে আমি বড় হই এবং বড় হবার পরও তারা আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না, সবসময় পাহারা দিয়ে রাখে, সবসময় গার্ড দিয়ে রাখে। এক পর্যায়ে আমি একদম টাগরা যুবক হয়ে যাই। একদম টাগরা যুবক হওয়ার পরেও আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না, ছোটো বাচ্চার মতো আমাকে আগলায় রাখে। ওই সময় আমার দাদি অনেক অসুস্থ হয়ে যায়। আমার বয়স যখন প্রায় 19-এর কোটায়, ঠিক তখনই আমার দাদি মারা যায় এবং দাদির মৃত্যুতে আমি খুব বেশি কষ্ট পাই। আমার মায়ের পরে আমাকে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার দাদি। মাঝে মাঝে এরকমও মনে হতো যে আমার মায়ের চেয়েও দাদি মনে হয় আমাকে আরও বেশি ভালোবাসে। এবং দাদির ওই মৃত্যুতে আমি চরমভাবে ভেঙে পড়ি, বাড়িতে প্রচুর কান্নাকাটি করি এবং দাদির দাফন কাফনের পরে সংসার তখন চলতেছিল না, খুব অভাবে পড়ে গেছিলাম। এতটাই অভাবে পড়ে গেছি যে নুন আনতে পান্তা পোড়ানোর মতো অবস্থা, কোনোভাবেই খেতে পারি না, চলতে পারি না। আমার মা তখন মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করে 2-1 টাকা ইনকাম করে আনে, এটা দিয়ে তখন সংসার চলে। রাস্তাঘাটে গেলে মানুষজন আমাকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে। সবাই বলে, তুই এত বড় একটা যুবক ছেলে, তোকে যদি জবাই দেয় 10 গ্রাম মানুষ খাওয়ানো যাবে, অথচ তুই তোর মায়ের কামাই খাচ্ছিস। তোর মা মানুষের বাড়িতে বান্দি দাসের কাজ করে, সকালবেলা সমুদ্রে পাড়ে ঝিনুক কুড়ায়, এরপরে এটা ওইটা মাছ ধরে, এই করে তোর পরিবারটা চালাচ্ছে। অথচ তোর মতো একটা ছেলে চাইলে কি না করতে পারে, তুই কোনো কাজ করিস না কেন, কোনো ইনকাম করিস না কেন? এই নিয়ে সবাই তখন আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। তো আমার আসলে আমি মানুষকে কিভাবে বুঝাবো যে আমার মাই তো আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। আমি যদি মাকে বলে আমি ঘর থেকে বেরোবো, আমি একটা কাজ করব, কাজে যাব, আমার মা বলে কোনো কাজের প্রয়োজন নাই, ঘর থেকে বের হওয়ার দরকার নেই, তো ঘরের মধ্যেই থাক। আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় না। এখন মা যদি আমাকে কাজ করতে না দেয় তাহলে আমি কী করব? তারপরও মানুষ তো আর এটা বোঝে না। মানুষ আমাকে দেখলেই বলে হাবলা, গাদা, বলদ, মায়ের কামাই খাচ্ছিস, বুড়া বেটা, মানে অনেক ধরনের বাজে বাজে কথাবার্তাগুলো আমাকে বলতো। একটা পর্যায়ে আমি এই কথাগুলো মেনে নিতে না পেরে আমার মায়ের উপর রাগ করে একসময় আমি বাড়ি থেকে পালিয়ে যাই।
বাড়ি থেকে পালিয়ে যাই এবং বাড়ি থেকে পালিয়ে আমি তখন একটা ট্রাকের মধ্যে চাকরিতে ঢুকে যাই। আমাদের কক্সবাজারের ট্রাক ডিপোতে ট্রাকের হেল্পার হিসাবে আমি তখন ওখানে চাকরি নিই। তো বেশ কয়েকদিন ওখানে চাকরি করলাম, আপনার প্রায় মাস তিনেকের মতো। কিন্তু দেখলাম যখন অনেক কষ্ট, মানে এত কষ্ট আমি নিতে পারি না। দেখা যায় এক ডিস্ট্রিক্টের পরে অন্য ডিস্ট্রিক্টে যেতে হয়, রাত বেরাত হচ্ছে, ট্রাকের মধ্যে থাকতে হয়। এরপরে ভালো কোনো বাথরুম নাই, খাওয়ার ব্যবস্থা নাই, রাতে রাস্তায় ঘুম, রাস্তায় সব কিছু। এই জন্য একটা সময় খুব খারাপ লাগলো। লাগার পর আমি চিন্তা করলাম যে আমি আর ট্রাকে চাকরি করব না। আমি তখন ট্রাকের চাকরি ছেড়ে দিয়ে আমাদের কক্সবাজারেই একটা প্রাইভেট কোম্পানি, মানে প্রাইভেট কোম্পানি বলতে ওনার অনেকগুলো প্রাইভেট কার আছে, ওনার কাছে আমি তখন চাকরি নেই। এবং সেখানে চাকরি করার পরে আমাদের যেই ট্যুরিস্টরা আসতো এখানে ঘোরার জন্য, তাদেরকে নিয়ে ঘুরতো যে ট্যুরিস্ট যেই আপনার মাইক্রোগুলো হয়, অথবা ওই সময় মাইক্রোটাই বেশি ছিল, ওই মাইক্রোতে আমি তখন হেল্পার হিসাবে চাকরি নেই। এখানে আমি যখন হেল্পার হিসেবে চাকরি নেই, তো আমি ওখানে চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। এই জায়গায় আমি চাকরি করি, এই জায়গায় ওই জায়গায় বা অনেক জায়গায় ঘোরাফেরা করি। তো এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় মোটামুটি ড্রাইভারের পর্যায়ে চলে যাই। মানে প্রায় মাস 6 বা মাস 7 মতো কাজ করার পর আমি তখন ড্রাইভার হয়ে যাই। কিন্তু এখন বড় কথা হচ্ছে, এই সময়টা পর্যন্ত কিন্তু আমি আমার মায়ের সাথে কোনো যোগাযোগ করি না। দূর থেকে মায়ের খোঁজখবর নেই, মা আমার জন্য কান্নাকাটি করে, আমাকে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খোঁজে, বিভিন্ন লোকদের কাছে খবর পাঠায়, আমাকে পাইলে যাতে বাড়ি নিয়ে যায়। কিন্তু আমি আপনার ওই ট্যুরিস্ট যেই মাইক্রোগুলো ছিল ওগুলোতে আমি তখন হেল্পারি করতে করতে একটা পর্যায়ে ড্রাইভার হই। তো ড্রাইভার হওয়ার পরে চাকরি খুঁজতেছি, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছি, কিন্তু আমাকে মূলত কেউ চাকরি দেয় না, কোথাও কোনো চাকরি পাই না। এবং যেখানে চাকরির জন্য যাই সেখান থেকেই প্রত্যাখ্যিত হই, আমাকে কেউ চাকরি দেয় না। তার বড় কারণ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আর লাইসেন্স যদিও আমি সেকেন্ড হ্যান্ড বা যদি আমি লাইসেন্স হচ্ছে আপনার জাল বা নকল তৈরি করি, তারপরেও আমি তো নতুন ড্রাইভার, ওই হিসাবে কেউ চাকরি দিতে চায় না। এমন করে বেশ কয়েকটা মাস ঘোরার পরে হঠাৎ করে একটা হসপিটালে চাকরি পাই, এবং সেই চাকরিটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। অ্যাম্বুলেন্সের ড্রাইভিং চাকরি আমি পাই। তো এখন অ্যাম্বুলেন্স মানে হচ্ছে লাশ নিয়ে যায়, রুগী নিয়ে যায়, এই ধরনের কাজ, মানে এই ধরনের চাকরি পাই। তো চিন্তা করছি এই কাজটা করবো কি করবো না, এরকম একটা চিন্তা ভাবনা করছি, আমার মনে একটা ভয় কাজ করতেছে। তো এরপর আমি তখন অ্যাম্বুলেন্সে উঠে গেলাম। অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স প্রায় তাও 4-5 মাসের মতো চালাইলাম। দেখলাম যে ওইটাতে যে পরিমাণের ইনকাম, হঠাৎ করে আমি আরেকটা ভালো প্রস্তাব পাইলাম। প্রস্তাবটা ছিল এরকম, আমি একটা লাশের গাড়ি চালানোর চাকরি পাই, একটা লাশের গাড়ি চালাবো, ওইটাতে বেতন অনেক ভালো। লাশের যে ফ্রিজার গাড়িগুলো হয় এগুলা, বাট এগুলোতে বেতন অনেক ভালো, অনেক ভালো টাকা বেতন পাওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন লাশের গাড়িতে চাকরি নিয়ে নিই। আমি লাশের গাড়িতে চাকরি করব এই বলে আমি তখন আমার সাথে আরেকটা হেল্পারকে নিয়ে আমি লাশের গাড়িতে চাকরি নেই। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাশ বিভিন্ন জায়গায় নিয়ে যাই, অনেক সময় কক্সবাজার থেকে ঢাকায় লাশ নিয়ে যাই। এইভাবে আমি তখন ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা নাই, কোনো রকমের প্রবলেম নাই। এরকম করতে করতে একটা সময় হঠাৎ করে আমাদের কক্সবাজারের একটা হোটেলে জানতে পারি একটা লোক নাকি তার ফ্যামিলিদেরকে নিয়ে, তার ফ্যামিলির লোকজনকে নিয়ে ঘুরতে আসছে। তার বাড়ি হচ্ছে চিটাগংয়ে। এখন এই লোকটা নাকি এখানে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। মধ্য বয়সের চেয়েও প্রায় 60-65 বছরের মতো একটা লোক মারা গেছে, এরকম একটা খবর পাই, লাশ নিয়ে যেতে হবে। তো আমি তখন হোটেলের মধ্যে যাই, এবং হোটেলে যাওয়ার পর দেখি যে তার ছেলেমেয়েরা খুব কান্নাকাটি করতেছে। এবং যেই লাশটা আমি দেখলাম, এই লাশটা একটু ভয়ঙ্কর টাইপের ছিল, মানে এই লাশটা যেন তাকায় আছে এরকম একটা অবস্থা, এবং ওর অনেক পেট পুচো দাড়ি, এবং দেখে খুব বুজুর্গ মনে হয়, মানে আল্লাহওয়ালা লোক এরকম মনে হয়। তো আমি বললাম যে কীভাবে মারা গেল, সবাই বললো রাতের বেলায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো আমি তখন লাশ নিয়ে যাবো, লাশ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম সব কিছু। সময় কিন্তু মোবাইল ফোন আপনার বের হয়েছে, বাট এতটা প্রচলিত না, হাতে হাতে মোবাইল ফোন কিন্তু নাই। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তখন লাশটাকে উঠাইলাম গাড়িতে। উঠানোর পরে তারা তখন আমাকে লোকেশান দিল যে এই লোকেশানে লাশটা নিয়ে যেতে হবে। তো আমি যখন লাশ নিয়ে রওনা দিব তার আগেই তারা হচ্ছে অন্য গাড়ি দিয়ে তারা চলে গেছে, মানে মাইক্রোবাস দিয়ে তারা চলে গেছে। আমার আরেকটা ভাড়া ছিল, মানে আরেকটা লাশ ছিল, আমি ওই লাশটাকে রেখে ওই লাশটাকে বাড়িতে পৌঁছে দিয়ে এই লাশটা নিয়ে যাব। তো তারা তখন আমাকে লাশটা বুঝিয়ে দিল, এবং তাদের সাথে তাদের সাথে যারা অন্য কেউ ছিল না, মানে ওই লাশের যারা পরিবার ছিল তারা খুব ভীত আর কি। তারা অন্য মাইক্রোবাস দিয়ে গ্রামে মানে চিটংয়ে চলে গেছে, আমাকে বললো লাশ নিয়ে যাওয়ার জন্য, লাশটা একাই রেখে গেল। তা আমি তখন করলাম কি, প্রথমে একটা ভাড়া মাইরে আসলাম, লাশ দিয়ে আসলাম, এরপরে এই লাশটাকে নিয়ে আমি তখন রওনা দিব। তো ওরা তখন হসপিটালের লোকজন ছিল, তারা তখন লাশটাকে উঠাই দিল, এবং লাশ উঠে দেওয়ার পর তখন লাশটা নিয়ে গাড়িটা টান দিলাম। তখন আপনার প্রায় রাত্র 9:30 থেকে 10টার মতো বাজে।
আমার কথা হচ্ছে মধ্যরাতের মধ্যে আমরা লাশ নামাই দিব, কারণ কক্সবাজার থেকে চিটংয়ের রাস্তা তো আর খুব বেশি দূরেও না। তো নামাই দিয়ে আবার চিটংয়ের মানে অনেক আগেই কিন্তু কক্সবাজার মানে আপনার কক্সবাজারের এরিয়া পার হওয়ার পরে ওনার বাড়ি কক্সবাজার এবং চিটংয়ের খুব মাঝামাঝি একটা জায়গা। তো আমাকে যে ঠিকানা দিয়ে দিল সেই ঠিকানা আমি কিন্তু চিনি। এর আগেও আমি সেখানে রুগী নিয়ে গেছিলাম যখন আমি অ্যাম্বুলেন্স চালাতাম ওই সময়টাতে। পরে আমার হেল্পারকে নিয়ে গাড়ি টান দিলাম, লাশের গাড়ি টান দিলাম। কক্সবাজার কলাতুলি আপনার পার হওয়ার পরে বিচ পার হওয়ার ডলফিন মোড় পার হয়ে আমি যখন পাহাড়ি উঁচু একটা জায়গা আছে, ডলফিন মোড়ের পরে যে উঁচা জায়গাটা আছে চিটংয়ের দিকে যাওয়ার সময়, সেই উঁচা জায়গাটার মধ্যে আমি যখন টানটা দিলাম, আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে লাশটাকে যেন মানে কে যেন পিছন থেকে গাড়িটাকে টেনে ধরে রাখছে, এরকম একটা বিষয় মনে হচ্ছে। যে মনে হয় পিছন থেকে কেউ একজন গাড়িটাকে টেনে ধরে রেখেছে। আমি গাড়িটাকে টান দিয়েও সামনে নিতে পারতেছি না, অ্যাক্সেলেটার দিলে গাড়ি ঘ্যাঁ ঘ্যাঁ করে শব্দ করতেছে, কিন্তু গাড়ি খুব বেশি একটা হাঁটতেছে না। তো এই উঁচা জায়গাটা ওঠার পরে আমি একটু সামনে যাওয়ার পরে তখন গাড়িটাকে দাঁড়া করাইলাম, হেল্পারে ডাক দিলাম যে দেখ তো চাকার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। রাত তখন প্রায় 11টা ছুঁই। আমার হেল্পার তখন তার টর্চ লাইট দিয়ে আমাদের কাছে যে ল্যাম্প ছিল সে আলো দিয়ে আমরা তখন দেখতেছিলাম, চারোটা চাকাই চেক করলাম, দেখলাম যে না চারোটা চাকা একেবারে সচল আছে। এবং আমি তখন গাড়ির ইঞ্জিনটাও মোটামুটি চেক করলাম, ইঞ্জিনও খুব ভালো আছে। আর লাশবাহী গাড়ি তো এগুলো তো আবার পুরনো গাড়ি হয় না, মোটামুটি নতুন গাড়ির মধ্যে হয় লাশবাহী গাড়িগুলো। তা আমি তখন আবার ওরে বললাম যে ঠিক আছে চল টান দিই। তখন আমরা আবারও পুনরায় গাড়িটা টান দিলাম। টান দেওয়ার পরে আমি টান দিয়ে যাচ্ছি অনেকটা দূর যাওয়ার পরে মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই গাড়িটিকে কেউ পিছন দিয়ে টান দিয়ে ধরে রাখছে। মানে পিছন থেকে গাড়িটারে টানতেছে, আমি গাড়িটার স্পিড পাই না, মানে যতই টানতেছি গাড়িটার কোনো স্পিড পাওয়া যায় না। মনে হয় পিছন থেকে গাড়িটাকে ধরে রেখেছে। আমি এও জানতে পারি যিনি মারা গেল তিনি অনেক বড় লোক ছিল, তার নাকি অনেক ভারী গাড়ি, অনেক টাকা পয়সার মালিক ছিল, তিনি এক কথা একজন শিল্পপতি ছিল। তো ভাবলাম যে মনে হয় উনি সুটটুত খাইতো বা খারাপ লাইনের লোক ছিল, দেখতে যদিও আল্লাহ মনে হয়, হয়তো তিনি আর ভিতরটা খারাপ ছিল, এই জন্য মনে হয় এরকম সমস্যাটা হচ্ছে। কারণ ভালো লাশ নিয়ে যেতে তো আমাদের এরকম সমস্যা হয় না। তো যেহেতু বেশি টাকা পয়সার মালিক মনে হয় খারাপ ছিল। এই বলে আমি তারপরেও গাড়িটা চালাইতেছি। আমার অনেকটা দূর যাওয়ার পরে আমার হেল্পার তখন বলতেছে ওস্তাদ একটা কাজ করি, আমার তো ভয় লাগতেছে। আমরা তখন ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে বললাম যে ও বলে যে সিডি ক্যাসেট ছিল, বলে যে আমরা লাগাই দিই, একটা ওয়াজ লাগাই দিই। আমি বললাম হ্যাঁ এটা করে একটা ওয়াজ লাগাই দে। পরে কী করলো, তখন কোরআন তেলাওয়াতের ছিল, একটা কোরআন তেলাওয়াত লাগাই দিল। তো কোরআন তেলাওয়াতটা লাগিয়ে দেওয়ার পরে আমি তখন অ্যাম্বুলেন্স আবারও সামনের দিকে চালাচ্ছি। কেমন যেন অনেক ভয় লাগতেছে, মানে এতটাই ভয় লাগতেছে। আর আমার কাছে আজকে মনে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি একেবারেই কম, এরকম মনে আমার জীবনেও আমি দেখি নাই। এত লাশ নিয়ে চিটং আর কক্সবাজারের রোডে আমি চলাফেরা করেছি, বাট এরকম শুনশান নীরবতা বা এরকম রাস্তা নীরব হতে দেখি নাই, একদম নীরব রাস্তা। আমি তখন ভয়ে আমার হেল্পারকে নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। অনেকটা দূর যাওয়ার পরে আমার গাড়ির যে হেডলাইট ছিল এটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার গাড়ির হেডলাইট বন্ধ হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ এই গাড়িটা প্রায় নতুন, প্রায় নিয়েও গাড়ির হেডলাইটটা অফ হয়ে গেল। হঠাৎ করে যখন হেডলাইট বন্ধ হয়ে গেল, রাস্তার মধ্যে এখন যেরকম আপনার আলো বাতি, ওই সময়টাতে এরকম আলো ছিল না, আলোকসজ্জা ছিল না, রাস্তায় অন্ধকার ছিল। এবং সেই জায়গাটা অনেক মানে আপনার ভয়ানক একটু জায়গা। যখন আলোটা বন্ধ হয়ে গেল আমি তখন হেল্পারকে বললাম এভাবে তো গাড়ি চালানো সম্ভব না, তো এটা কাজ করো, নাইমে দেখতো বাতিটা কী হয়েছে। ও তখন বলো ওস্তাদ আমি নামতে পারবো না। কি তুই নামতে পারবি না? নাম না। না আমি নামতে পারবো না। আরে নামতে পারবি না কেন, তুই নাম। ও বলে নামবে না। এরই মাঝে গাড়িটা চাকুনি দিতে শুরু করে, মানে মনে হয় লাশের যে ভিতরে আছে ওই ভিতরে লাশ মনে হয় নড়াচড়া করতেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে লাশবাহী গাড়ির ভিতরে লাশটা লড়াচড়া করতেছে, এরকমটা মনে হচ্ছে। গাড়িটা খুব মুভিং করতেছে, নড়াচড়া করতেছে। এবং ও তখন চিৎকার দিতে শুরু করে। আমি তখন দোয়া দরুদ পড়তেছি। এভাবে প্রায় 15-20 মিনিটের মতো এরকম সমস্যা ছিল। এবং 15-20 মিনিট পরে হঠাৎ করে আমার গাড়ির বাতি জ্বলে উঠলো এবং মানে জায়গাটা কেমন জানি অনেক আলো হয়ে গেল। একটু আগে যেরকম একটু অন্ধকার মনে হচ্ছিল, অন্ধকার কেটে হঠাৎ করে যেন আমি আলো দেখতে পেলাম, অনেকটা আলো দেখা যাচ্ছে। না আলহামদুলিল্লাহ বলে আমি তখন ওরে বললাম যে তুই ভয় পাইস না, সব কিছু ঠিক আছে, চল আবার গাড়ি টান দে। ও বলো ওস্তাদ গাড়িটা রেখে আমরা চলে যাই। নাহলে যাবো কই, যাওয়ার মতো তো কোনো রাস্তা নাই। আবারও গাড়ি চালাচ্ছি, কিন্তু ভাই কলিজা তখন শুকিয়ে গেছে, সামনের দিকে আর যেতে পারছি না। এই বুঝে মনে হয় সামনে এসে কেউ দাঁড়ালো, এই বুঝে মনে হয় পিছন থেকে গাড়িটাকে কেউ টেনে ধরলো, এই বুঝে মনে হয় আমার গাড়িটাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দিল। এই ভয় ভীতিকে সামনে নিয়েই আমি তখন গাড়ি চালিয়ে যাচ্ছি।
যেতে 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 আল্লাহ আল্লাহ করতে করতে আমরা প্রায় ওই লোকের এলাকায় পৌঁছে যাই। এবার পাকা রাস্তা থেকে একটা কাঁচা রাস্তায় যেতে হবে এবং সেই কাঁচা রাস্তাটা পার হওয়ার পরেই হচ্ছে তার বাড়ি। এখান থেকে মাত্র 4 কিলোমিটার, মাত্র 4 কিলোমিটার। আমাদের কাছে কোনো মোবাইল ফোন ছিল না যে তার আত্মীয় স্বজনের আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা কত দূর এসেছি বা আমাদের সাথে কোনো যোগাযোগ করবে, তার জন্য কোনো মোবাইল ফোনও নাই। আমরা চিন্তা করতেছি কী করব। যে মাটির রাস্তা দিয়ে গাড়ি নামাতে চাচ্ছিলাম, ওই মাটির রাস্তাটাও একেবারে ভাঙা টাইপের এবং মনে হয় যেন একটু আগে বৃষ্টি হয়েছে, মানে রাস্তাটা একটু ভিজা ভিজা টাইপের। পরে হেল্পারে বললাম কী করা যায়? ও আমার বলো ওস্তাদ টান দেন, আল্লাহ নামের পরে টান দেন, কী করবেন, আমাদের তো যাওয়া লাগবে, বসে থাকে তো লাভ হবে না। আমি ঠিক আছে, যদি ভাগ্যে যা আছে তাই হবে, ঠিক আছে চল। এই বলে তখন আবার মাটির রাস্তায় গাড়িটা টান দিলাম। এই মাটির রাস্তায় গাড়িটা টান দেওয়ার পরে আপনার 2টা জায়গা পার হওয়ার পরে একটা বট গাছ দেখলাম অনেক বড়। হঠাৎ করে বট গাছের সামনে থেকে আপনার 5-7টা ছেলে বেরোইছে, 5-7টা যুবক বেরোইছে এবং সবার হাতে হকি স্টিক, লাঠি টাঠি এই টাইপের কিছু। আমি আমার হেল্পারের দিকে তাকাচ্ছি, হেল্পার আমার মুখের দিকে তাকাচ্ছে। তো হেল্পার বলতেছে ওস্তাদ মনে হইতেছে যে এরা মনে হয় ডাকাত হবে, এরা ভাবছে মনে হয় কোনো প্রাইভেট কারে বা কোনো মাইক্রোবাসে করে কোনো বিদেশি আসছে, এটা মনে করে তারা দাঁড়াইছে, তারা কিন্তু জানে না এটা যে লাশবাহী গাড়ি, এই জন্য মনে হয়। আমি তখন বললাম বেটা আমাদের উপরে ইমার্জেন্সি চলতেছে, ইমার্জেন্সি বাতি জ্বলতেছে, এরা কি বুঝো না এটা লাশের গাড়ি? ও তখন বলে তাহলে কী করবো? আমি বললাম যে আল্লাহ আল্লাহ কর, দেখা কী করা যায়। পিছনের দিকে তো আর যেতে পারবো না, যেহেতু রাস্তা এরকম ভাঙা, গাড়ি পিছনে টানা যাবে না। আমি তখন ওখানে দাঁড়াই আছি। পরে হকি স্টিক দিয়ে আমাদেরকে ডাকতেছে যে এদিকে এদিকে, এরকম করে ডাকতেছে। আমি কাছাকাছি পৌঁছাইলাম। কাছাকাছি যাওয়ার পরে তারা তখন আমার কাছ থেকে মোটামুটি অনেকটাই দূরে 2 পাশে দাঁড়াইলো এবং তাদের ভিতরে 2জন হুজুরও আছে, পাঞ্জাবি পরা 2জন হুজুরও আছে। হুজুর 2টাকে দেখে আমার মনে একটু সাহস আসলো যে যেহেতু লাশের গাড়ি, এই 2টা হুজুর সম্ভবত আমাদেরকে একটু সাপোর্ট দিতে পারে, হেল্প করতে পারে। এ বলার পরে তখন আমি বললাম যে জানালাটা খুলে বললাম বাইরে আপনারা যে রাস্তার মধ্যে দাঁড়াইছেন, আমার কাছে তো লাশ, আমার কাছে তো কোনো নাই, আমি তো কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছি না বা আমি কোনো বিদেশি লোক বিদেশ থেকে আনি নাই, আমার গাড়ির মধ্যে লাশ। 2টা হুজুরের মধ্যে একটা হুজুর হঠাৎ বলে উঠলো, আমার হেল্পারের পাশের হুজুরটা বলে উঠলো যে আমাদের তো লাশই দরকার। আমি বললাম কী বলে, লাশ দিয়ে কী করবে? এই কথা বলে তারা তখন পিছনের দিকে গেল এবং পিছনের দিকে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে তারা আমার তালাটা ভেঙে ফেলতেছে, প্রচুর শব্দ হচ্ছে এবং তারা যে পিছনের ইয়েটা খুলছে, আমার হেল্পারও বেরোনো, আমিও বের হই না, আমরা জানালা দিয়ে কথা বলতেছি। তারা তখন এই পিছনের আমার যে কভারটা ছিল কভারটা খুলে ফেলছে, আমি এটা বুঝতেছি। এবং কভারটা খুলে ফেলার পরে এরপরে মনে করেন এরা আসছে, কিছুক্ষণ পরে আবার আসছে, এসে বলতেছে যা এবার চলে যা, সোজা চলে যাবি। তা আমি তো বুঝতে পারছি তারা লাশ নামাই ফেলছে বা লাশ নিয়ে গেছে। আমি যেটা বুঝলাম যে যেহেতু এই লোকটা একটা বড় লোক ছিল, শিল্পপতি ছিল, সম্ভবত তার এলাকাতে তার কোনো শত্রু আছে এবং সেই শত্রুতামির জের ধরে হয়তো লাশটা তারা, মানে এই লোকের লাশটা মাটি দিতে দিবে না, তারা লাশটা নামাই ফেলছে। আমি তখন একটু সামনে আসলাম, এসে গাড়ি টান দিয়ে চলে আসতেছি। আমি আর নামি নেই কিন্তু গাড়ি থেকে, ওরা বলতেছে দরজা লাগাই দিছি, তুই গাড়িটা এনে চলে যা। এখন আমি আর আমার হেল্পার চিন্তা করতেছি কী করব। এখন কি গাড়ি নিয়ে ওদের ওইখানে যাবো? যাইলে তো গাড়িতে তো লাশ নাই। এখন গাড়িতে যেহেতু লাশ নাই, এটা বললেই তো তারা যদি আমাদেরকে বাইরে রাখে বা আমাদেরকে মারে, নাকি গাড়ি ঘুরে চলে যাব। আমার হেল্পার আমার বলতেছে ওস্তাদ গাড়ি ঘুরে কই যাবেন, গাড়ি ঘুরে যে যাবেন এবং আমাদের যেখান থেকে আমরা গাড়ি নিয়ে আসছি বা আমাদের গাড়ি কোত্থেকে চলে এটা তো তারা জানেই। আমরা হসপিটাল থেকে সিগনেচার দিয়ে লাশ রিসিভ করে নিয়ে আসছি, তো এখন তো এখানে আপনার লাশ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা তো কোনো সম্ভব না, তাহলে আরও বেশি বিপদে পড়ে যাব। আমি তখন বললাম তুই কী বলতেছিস? আমার বলে আপনি সামনের দিকে চলেন, আমাদের তো কোনো অপরাধ নেই, আমরা তো কোনো অন্যায় করে নেই, আমরা লাশ নিয়ে আসছি, মাঝপথে আমাদের লাশ দুর্বৃত্তরা নামাই নিয়ে চলে গেছে, এটা তো তারা আমাদের কোনো দোষ নেই, আমরা তো কোনো অন্যায় করি নাই। আপনি একটা কাজ করেন, আপনি লাশ নিয়ে সামনের দিকে চলেন এবং পরে দেখা যাবে। আমি তখন বললাম দেখিস কিন্তু আমি কিন্তু বিপদে পড়তে রাজি নাই, প্রয়োজনে এখান থেকে ফিরে যাবো। ও বলে না বিপদে পড়বো না, আপনি চলেন, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তো হেল্পার যখন আমরা এরকম একটু সাহস দিলাম, আমি তখন বললাম যে ঠিক আছে চল। আমি তখন গেলাম এবং তাদের গাঁটা, ওই সময় গাঁটা ছিল অনেক বড় বাড়ির পাশে, ওইখানে প্রচুর লোক দাঁড়ায় আছে, প্রায় 10-15 জনের মতো। এখানে আসার পরে আমি তখন জানালা খুলে বললাম বাইরে সর্বনাশ হয়ে গেছে, আপনাদের লাশ তো রাস্তার মধ্যে নামাই নিয়ে চলে গেছে। এই তো সবাই দূরে এসছে, এই কী বলো লাশ নামাই নিয়ে এসেছে, কী বলো লাশ নামাই চলে গেছে, মানে কী বলতেছে এগুলা? আমি বললাম হ্যাঁ, রাস্তার মধ্যে এখানে একটা বট গাছ ছিল, বট গাছের নিচে আমাদেরকে কিছু লোকে দাঁড়ো করাইছে আমাদের গাড়ি, এবং দাঁড়া করানোর পরে তাদের হাতে হকি স্টিক, লাঠি, সোটা অনেক কিছুই ছিল এবং একটা সময় তারা আমার গাড়ি খুলে ভিতর থেকে লাশটা নিয়ে গেছে। সবাই বলে লাশ নিয়ে যাবে, এটা কী ধরনের কথা,
লাশ কি টাকা পয়সা আছে নাকি? আমি বললাম জানি না ভাই, লাশ নিয়ে গেছে। এখন আমি নামতেছি, এর মধ্যে সবাই আমাকে আর আমার হেল্পারকে ধমকাইতেছে, এবং দমকে আমি বলতেছি দেখেন তালা ভেঙে তারা লাশ নিয়ে গেছে, আমরা ছাবিও কিন্তু দিই নাই, তালা ভেঙে লাশ নিয়ে গেছে। এমন সময় একটা লোক, ওই গ্রামেরই একটা লোক, ওই ওদের এলাকারই একটা লোক আইসা আমাকে বলতেছে, রে ভাই তালা ভেঙে যে আপনি নিয়ে গেছে বলতেছেন, এই পিছনে তো এটা তালা মারা, তালা তো কেউ খোলে নাই, আপনি যে বলতেছেন তালা ভেঙে নিয়েছেন, আমি কী বলো? আমার হেল্পার বলে তাইলে মনে হয় সম্ভবত ওরা লাশ নিয়ে ওরা মনে হয় তালা মেরে গেছে। আমি তখন আমার হেল্পারে বললাম তুই পিছনে যায় দেখতো। ওই পিছনে গেছে, যায় দেখতেছে যে তালা ভাঙে নাই, তালা যেমনি আছে এমনি সব কিছু ওকে আছে। ও তখন এসে আমার বলতেছে ওসব চাবিটা দেন। আমি বললাম চাবি তো গাড়ির মধ্যে আছে। ও তখন মানে সামনে থেকে আপনার সিট বেল্টের ওখান থেকে চাবি নিয়ে গেছে, চাবি নিয়ে তালা খুলে ও তখন মানে তালাটা খুলে যখন পিছনে খুলছে দেখে লাশ যেখানে এখানে আছে। ও তখন পিছন থেকে চিৎকার করে বলছে ওস্তাদ গাড়িতে তো লাশ আছে। আমি তখন দৌড় দিলাম, আমার সাথে সবাই তখন দৌড় দিল, এবং দৌড় দেওয়ার পরে দেখলাম যে লাশ আমরা যেমন করে উঠাইছি লাশ ঠিক তেমন করেই আছে, লাশের কোনো তালাও ভাঙা হয় নাই, এবং আমার গাড়িতে বিন্দু পরিমাণের কোনো আঁচল নাই। আমি ওই সময় যেরকম শুনেছিলাম তারা পিছনে লোহা পিটতেছে, প্রচুর শব্দ হচ্ছে, আমার গাড়িটা মনে হয় ভেঙে ফেলার মতো অবস্থা। কিন্তু আমি দেখলাম যে আমার গাড়িতে বিন্দু পরিমাণের কোনো আঁচল নাই, এবং লাশের জায়গায় লাশ পড়ে আছে। আমি তখন মানে ওই জায়গার মধ্যে বসে গেছি। সবাই আমার বলতেছে বেটা বাটপার চিটার, এই গাড়ি সামনে নিয়ে যা। আমার শরীরে আর এক বিন্দু পরিমাণের শক্তি নেই যে আমি গাড়ির মধ্যে বসবো। আমি এটা কী দেখলাম? আমি হেল্পারে বললাম যে তুই গাড়িটা টান দিয়ে ওদের বাড়ির ভিতরে ঢুকিয়ে দে, বাড়ির ভিতরে গাড়িটা ঢুকা। হেল্পার তখন গাড়ি টান দিল, টান দিয়ে গাড়ি বাড়ির ভিতরে ঢুকাইলো। আমি তখন এখানে বসে আছি। আমার সবাই বলে এই মিয়া আপনি কী বলেন লাশ নিয়ে গেছে, লাশ যে গাড়ির মধ্যে আছে? আমি কারো প্রশ্নের কোনো জবাব দিই না, কারণ আমি যে জিনিসটা দেখে আসছি এটা তো আমি আর কাউকে এখানে বুঝাইতে পারবো না। মানে এরকমভাবে অনেকগুলো লোক আইসে আমার গাড়ি পিটাইলো, গাড়ির পিছনে তালা ভাঙলো, আমি শব্দ পাইলাম, লাশ খুলে তারা নিয়ে গেল, সব কিছু আমি শব্দ পাইতেছি। এবং এখানে আসার পরে দেখি যে লাশ তো নেয়ই নাই, এবং আমার গাড়িতে বিন্দু পরিমাণের কোনো আঁচল নাই। তার মানে তাহলে বটগাছের নিচে যেটা ঘটলো সেটা কী ছিল? গলা শুকিয়ে গেছে, তারা লাশ দাফন করা পর্যন্ত থাকতেও আমি সারাটা রাত ওই গ্রামে বসে আছি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে, লাশ দেখতেছে, এবং সকালের পরে প্রায় 11টার দিকে তখন লাশ মাটি দিবে। লাশ মাটি দেওয়া পর্যন্ত আমি ওখানে আসি। 11টার দিকে লাশ দাফন করা হলো, এবং লাশ দাফন করার পরে আমরা এই জায়গা দিয়ে রওনা দিলাম। এই জায়গা দিয়ে রওনা দেওয়ার পরে বটগাছের নিচে আসলাম তখন দুপুরবেলা। আসার পরে আমি আর আমার হেল্পার ওই বটগাছের নিচে নামলাম। নামার পরে দেখলাম যে বটগাছের পাশেই একটা জমির মধ্যে কিছু লোক কাজ করতেছে, কৃষক আর কি, ওই এলাকার লোকে হবে। আমি তখন তাদেরকে সালাম দিয়ে বললাম কাকা একটু এদিকে আসবেন, একটু কথা বলবো। তো তারা লাশের গাড়ি দিকে তারা এগিয়ে আসছে, তারা মনে করছে কোনো সমস্যা। পরে বলে কী হয়েছে বাপু? আমি বললাম যে আপনাদের এখানে কি ডাকাতি হয় কোনো সময়? বলে না বাবা এখানে তো কোনো সময় ডাকাতি হয় না। আমি বললাম কোনো ডাকাতের কোনো কিছু? বলে না এই জায়গায় কোনো সময় ডাকাতি হয় না, ডাকাতি যদিও হয় তবে এটা মেন রোডে, এখানে কিসের ডাকাতি, এখানে কোনো ডাকাতি হইতে আমরা কখনোই শুনি নাই। আমি তখন এই লোকগুলোকে আর কোনো কিছু বললাম না। আমার তখন এই জায়গায় যাওয়ার পর আমার শরীরটা অনেক হয়ে গেছে। সেখানে আমি একটা কথা বলেছিলাম, আমরা যে অমুক গ্রামে একটা লাশ নিয়ে গেছিলাম, এই লাশটা কি অনেক বেশি বড়লোক ছিল? এই কৃষকগুলোকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে না, তিনি অনেক বড়লোক ছিল না, মধ্যবিত্তই ছিল, কিন্তু তিনি অনেক বড় একজন কবিরাজ ছিল। আমি বললাম মানে? বলে হ্যাঁ, অনেক বড় একজন কবিরাজ ছিল, তিনি অনেক বড় একজন কবিরাজ। সে জিন ভূতের কবিরাজি করতো, দূর দূরান্ত থেকে অন্য কিছু লোক আসতো, এসে এই ধরনের চিকিৎসা নিয়ে যেত। উনি অনেক বড় একজন কবিরাজ, কিন্তু তিনি কোনো অত বেশি বড় লোক না। কিন্তু তাদের মুখ থেকে আমি শুনতে পাইছি এই লোকটাকে শিল্পপতি। মানে কেন তারা এই কথা বলেছিল তারাই ভালো জানে। ওই ছেলের বাবা মা, মানে ওই লাশের যে আত্মীয় স্বজন ছিল তারা, কক্সবাজার যারা ছিল তারা। পরে আমার হেল্পার আমাকে বলতেছে ওস্তাদ এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, আমরা চলে যাই চলেন। পরে আমি গাড়িটা টান দিয়ে চলে আসছি কক্সবাজার। এবং কক্সবাজার আসার পরে আমার মনটা পুরোপুরি ভেঙে গেছে আর কি। মানে আমি আর এই যে গাড়ি চালাবো বা ভাড়া মারবো বা এই লাইনে থাকবে, এই জিনিসটা আমার ভিতর থেকে উঠে গেছে। আমি দীর্ঘ 5 দিন আর গাড়িতে যাই নাই, 5 দিন আর গাড়ি চালাই নাই, অন্য ড্রাইভার দিয়ে গাড়ি চালাইতেছে। 5 দিন পরে আমার ভিতরে কেমন যেন একটা জিনিস ঢুকে গেল যে আমি আর এই কাজটা করব না, এইভাবে লাশ নিয়ে আমি আর যাব না, কারণ আমি একটা ভয়ঙ্কর জায়গা থেকে ফিরে আসছি আমার কাছে মনে হচ্ছে। তো এর আগে আমি অনেক লাশ নিয়ে গেছি, এরকম কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু এই ঘটনাটা আমাকে অনেক বেশি আমার ভিতরে অনেক ভয় ঢুকিয়ে দিয়েছে। যার জন্য আমি চিন্তা করলাম যে আমি আর এই লাশের কাজ কারবার করবো না, আমি আর লাশ নিয়ে দৌড়াদৌড়ি করবো না, আমি চাকরিটা ছেড়ে দিব।
তা আমি তখন সেই চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে তখন এই কক্সবাজারেই ঘোরাফেরা করতেছি, কী করা যায় না করা যায়। আর এদিক দিয়ে আম্মুর সাথেও যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আম্মার কাছে আমি যাই না, কারণ আমি আমার মায়ের কাছে গেলে মা আমাকে বাড়ি থেকে আর বেরোতে দিবে না, আমাকে ঘরের মধ্যে আটকায় ফেলবে, আমাকে আবার উনি ওনার মতো করে রাখবে। এই জন্য আমি আর ওনার সাথে কোনো যোগাযোগ করলাম না। যোগাযোগ না করে আমি পুনরায় আবারও অন্য কোনো কাজের সন্ধান খুঁজতেছি, অন্য কোনো কাজের সন্ধান পাওয়া যায় কি না। এরকম করতে করতে আমি হঠাৎ করে আবারও নদীর কাছে, মানে আপনার সমুদ্রে একটা কাজ পাই, ওই যে ট্রলার দিয়ে মাছ ধরা, এই ধরনের কাজ। পরে চিন্তা করলাম যে এই ধরনের কাজ আমি করব কি না। ভিতরে অনেক ভয় লাগতেছে যে ট্রলার দিয়ে মাছ ধরা, আমার আব্বা তো ট্রলার দিয়ে মাছ ধরতে গিয়ে একটা বিপদের সম্মুখীন হয়েছে বা আমার আব্বাকে নিয়ে গেছে, আমি ট্রলার দিয়ে মাছ ধরবো কিনা। পরে আমি করলাম কি, আমি ট্রলারে দিয়া, মানে এরপরও সব কিছু দ্বিধাদ্বন্দ্ব বলে আমি ট্রলার দিয়ে মাছ ধরার জন্য আমি সাগরে চলে গেলাম একদল লোকের সাথে। এবং এই খবরটা আমার আম্মার কানে কেমনে কেমনে চলে গেছে যে আমি ট্রলার দিয়ে মাছ ধরতেছি সাগরে। এভাবে 3 দিন কাজ করার পর একদিন আমাদের ট্রলার যেখানে ভিড়ে, ওইখানে আমার আম্মা এসে দাঁড়ায় আছে। আম্মা দাঁড়াই থেকে আম্মা আমার জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। সবাই এসে বলে কী হয়েছে কী হয়েছে, বলে আমার ছেলের আমি ট্রলার দিয়ে মাছ ধরতে দিব না। ও অতীতে যা করার করছে, কিন্তু ও কখনো সাগরে নামবে না। আমি বললাম যে মা, আমার কিছুই হবে না, আমি সাগরে কাজ করি, সবাই তো মাছ ধর, আমি সবার সাথে না। আমার মায়ের কথা হচ্ছে যে না, তুই সাগরে যেতে পারবি না, তোর বাবাকে এই সাগর নিয়ে গেছে, তোর বাবাকে এই সাগর নিয়ে গেছে, এই সাগরে আমি তোকে যাইতে দিব না। আমার মা তখন আমাকে আর সাগরে যাইতে দিল না, এবং আমাকে ওইখান থেকে আমার মা উঠে নিয়ে আসলো যে না, তুই সাগরে যাইতে পারবি না, আমার সন্তান সাগরে যাবে, আমি এটা মানব না। ইনি আমাকে ওখান থেকে উঠে নিয়ে আসলো। আনার পরে আমি বললাম যে তুমি আমার কী করবা, বা তুই বাড়ি চল। আমাকে এই বয়স নিয়ে বাড়ি নিয়ে গেছে, এবং বাড়ি নিয়ে যাওয়ার পর আমাকে বিয়ে শাদী করাবে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। আমি আমার মাকে স্ট্রেট বলছি যে মা, আমি খুবই অভাব দেখেছি, ছোটোবেলা থেকে 3 বেলায় 1 বেলা খেয়ে আমি দাদিকে নিয়ে অনেক কষ্টের জীবনযাপন করেছি। এরপরে কিন্তু তুমি আমাকে বিয়ে করাইবা, আমি কিন্তু এখন বিয়ে করব না। যতক্ষণ না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারবো, বউ খাওয়ানোর মতো টাকা যতদিন আমার পকেটে না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমি বিয়ে করব না। মা, তুমি যাই বলো। আমার আম্মা বলে বিয়ে কর, বিয়ে করলে আল্লাহ রিজিক দেবে, আল্লাহ ভাগ্য দেবে। আমি বলি আল্লাহ রিজিক দিবে, ভাগ্য দিবে, সবই ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করব না। আমি এখন বিয়ে করব না, আমার বিয়ের বয়স হলে আমি বিয়ে করবো, আর বিয়ের সময় হলে আমি বিয়ে করব। তা আমি অনেক জোরাজোরি করলো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তখন আর বিয়ে বসলাম না, মানে বিয়ে করলাম না। বিয়ে না করতে করতে এভাবে বাড়িতে 2-3 মাস পরে থাকার পরে হঠাৎ করে আমি কিন্তু অনেক ড্রাইভিং চাকরির খোঁজখবর পাইতেছি। আমার আম্মা আমাকে এখন গাড়িতেও চাকরি করতে দিবে না। এখন আম্মা যেটা বলতেছে আমাকে সেটাই করতে হবে। আম্মার কোনো কাজ বা আমার গাড়ি চালাইতেও দিবে না, সমুদ্রেও আমাকে মাছ ধরতে দিবে না। এই 2টা ছাড়া বাকি যা পারি তা করতে পারবো। তো এরকম করে কাজের সন্ধান করতে করতে হঠাৎ করে আমাদের কক্সবাজার ওই সময় একটা নামি দামি একটা হোটেল হয়। হোটেলের নামটা আমি না বলি, আমাদের ব্যবসার ক্ষতি হবে, যার জন্য, যেহেতু ঘটনাটা, এরপরের ঘটনাটা আরও অনেক ভয়ঙ্কর। তো এরপরে ওই হোটেলে আমি তখন চাকরির সন্ধান পাই। চাকরির সন্ধান পাওয়ার আমি মারে বললো যে মা, হোটেলে চাকরি করি, হোটেলে চাকরি করলে তো সমস্যা নেই, অনেক পর্যটকরা আসে বিভিন্ন জায়গা থেকে, ওনাদেরকে আমি সার্ভিস দেবো, হোটেলে থাকবো, হোটেলে বাইরে যাব না। মা আমাকে বলে ঠিক আছে, কিন্তু আমি তোর সাথে যাবো, তুই কোন জায়গায় চাকরি করিস আমি দেখবো। মানে আমার মা একটু আমাকে বেশি ভালোবাসে আর কি, এই জন্য। পরে আমি আমার আম্মাকে নিয়ে আসছি যে ঠিক আছে তুমি আসো। মাকে নিয়ে পরে আমি আসছি। আসার পরে মা হোটেল দেখলো, দেখার পরে আমার বলে যে ঠিক আছে, এখানে তুই কাজ কর। ম্যানেজারের সাথে কথাবার্তা বলো, মালিকের সাথে কথাবার্তা বললো। আমি তখন ওইখানে চাকরি নিলাম, হোটেল বয় আর কি, যেটা আপনাকে বলে রুম সার্ভিস, রুমটু পরিষ্কার করা, এই ধরনের কাজে আমি তখন নিয়োজিত হলাম। তো এখানে কিন্তু আবার প্রমোশন আছে, আবার বেতনও কিন্তু ভালো, মানে ভালো টাকা বেতন পাওয়া যায়। আবার অনেক বড় লোক আসলে কিন্তু তারা আবার অনেক টাকা বকশিসও দেয়, কিন্তু অনেক টাকা বকশিসও পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এটাতেই করি। পরে আমি এখানে কাজ করতেছি, মানে আপনার ট্যুরিস্টরা আসতেছে, তাদের সার্ভিস করতেছে, তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা করতেছি, বা তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার ওই হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি তা নিয়মিত করে যাচ্ছি। এরকম করে সেই হোটেলে আমি 2 মাস মতো কাজ করি। 2 মাস পরে একদিন আমার শরীরটা খারাপ ছিল। শরীরটা খারাপ থাকার কারণে আমি ওই দিন কাজে আসি নাই। কাজে না এসে তার পরের দিন কাজে আসছি। তার পরের দিন কাজে আসার পরে আমাকে 402 নাম্বার ছিল রুম, 4 তলায় 402 নাম্বার রুমে আমার বলতেছে যে এই আমাকে বলতো সেলিম 4টে সিদ্ধ ডিম নিয়ে যেত 402 নাম্বার রুমে। 404 না 402 এক্স্যাক্টলি আমার মনে নাই, এরকম একটা রুমে ছিল যে ওই রুমের ভিতরে এই ডিমগুলো নিয়ে যাও। তো 4টে ডিম সিদ্ধ করা। আমি বললাম যে কী বলেন, 4টে ডিম সিদ্ধ করা কি, ডিম কি সাপে খাবে নাকি? যেরকম সিদ্ধ করে ডিম আনছি, বলে দেখ এক সাপ উঠছে আমাদের হোটেলে। ম্যানেজার এটা হাসতে হাসতে আমাকে বলে। বলার পর আমি তখন ডিমগুলো নিয়ে আস্তে আস্তে করে লিফটে করে ওই ওনার রুমের সামনে গেলাম, দরজা খুললাম, এবং দরজা খোলার পর আমি দেখলাম যে মধ্যবয়স্ক একজন মহিলা
মধ্যবয়স্ক একজন মহিলা, খুবই রূপসী, অনেক সুন্দর, তার চুলগুলো কালার করা, একদম চুল কালার করা, খুবই আপনার খুবই সুন্দরী, অনেক সুন্দর একজন মহিলা। আমারে বললো, আমি সালাম দিলাম যে ম্যাডাম আমি ডিম নিয়ে আসছি, আপনি সম্ভবত ডিমের অর্ডার করছেন। তা আমাকে বলে জি আচ্ছা ঠিক আছে। পরে আমি থেকে ডিমগুলো দিলাম, সে ভিতরে নিল এবং নিয়ে যাওয়ার পরে দরজাটা লাগাই দিল। কিন্তু মহিলাটাকে দেখার পরে আমার ভিতরে কেমন যেন একটু অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো, যে এরকম আমরা তো অনেক বছর ধরে মানে এখানে আমি অনেক মাস ধরে এখন কাজ করতেছি, বাট আমি এরকম মহিলা দেখি নাই। এবং মহিলাটা জানি কেমন একটা মানে একটু অন্যরকম চেহারা, চোখগুলো একেবারে সাপের চোখের মতো, করাচি চোখ, এবং চেহারাটা খুব মায়াবী, চেহারা অনেক সুন্দর কিন্তু চোখগুলো খুব ভয়ানক। তো ডিম দিলাম, ডিম দেওয়ার পরে ম্যাডাম সে রাতে থেকে গেল। পরের দিন তিনি বাইরে যাচ্ছে, কিন্তু বাইরে যাওয়ার সময় তিনি বোরকা পরে, আবার কক্সবাজার ঘুরতে আসছে, তারপরে উনি বোরকা পরে চলে, সবসময় বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, কিন্তু রুমের ভিতরে একটু ব্যতিক্রমভাবে থাকে, একটু খারাপ ড্রেস আপেই থাকে রুমের মধ্যে, কিন্তু রুমের বাইরে গেলে যথেষ্ট পর্দা করে বের হয়। উনি শুধু ডিমের অর্ডার করতো, আর কিছুই না, শুধু ডিম খাইতো, আর কিছুই না, অন্য কিছু। একদিন আমি জিজ্ঞেস করি যে ম্যাডাম আপনি অন্য কোনো খাবার খান না, শুধু ডিম খান? আমাকে বলে যে অন্য কোনো খাবার আমার প্রয়োজন হয় না, আর যেটা প্রয়োজন আমি বাইরে থেকে খেয়ে আসি, কিন্তু ডিমটা আমার খুব পছন্দের, এই জন্য আমি ডিমটা একটু বেশি বেশি খাই। তো আমি তাকে ডিম দিতাম, ডিম সিদ্ধ করে দিতাম, 3টা 4টা 5টা ডিম পর্যন্ত তারা দিতাম, সে খাইতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত যে বিষয়টা, সে আমাদের হোটেলে দীর্ঘদিন যাবৎ ছিল, দীর্ঘদিন যাবৎ থাকার পরেও সে কোনোদিনও তার রুমটা পরিষ্কার করতে দিত না। মানে আমরা যে অন্য রুম সার্ভিস করতাম, একদিন থাকলেই তো রুম সার্ভিস করা লাগে, রুম ক্লিন করা লাগে, বাথরুম পরিষ্কার করা লাগে, বা অনেক ধরনের কাজ থাকে, কিন্তু সে কখনোই আমাদেরকে এই ধরনের কোনো কাজ করতে দিত না। যদি বলতাম যে ম্যাডাম আপনার রুমটা পরিষ্কার করে দিই, সার্ভিস করে দিই, না 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 না, আমার রুম সার্ভিসের প্রয়োজন নেই, পরিষ্কারের প্রয়োজন নাই, আমি যেভাবে আছি এভাবেই কমফোর্ট, আমি ওভাবেই থাকবো, আমার প্রয়োজন নেই। 1 সপ্তাহের মতো একটা মানুষ একটা রুমে ছিল, কিন্তু তার ওই রুমটাকে সে কোনোভাবে আমাকে পরিষ্কার করতে দিত না, রুম পরিষ্কার করতে দিত না। এবং মানে আমাকে তিনি খুব পছন্দ করে ফেলে। এই হোটেলে যে অন্য স্টাফগুলো ছিল, বাট তাদের মাঝে আমাকে তিনি অনেক পছন্দ করতো। আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে, আমার পরিবারের বিষয় নিয়ে কথা বলে, ওই আবার অতটুকুই, ধরেন বারান্দায় বসে আমার সাথে কথা বলতেছে, আবার রুমে চলে গেছে। তার রুমে কিন্তু ঢুকতে দেয় না, মানে তার রুমে সে কখনোই ঢুকতে দেয় না। যে তার রুমে কেন সে ঢুকতে দেয় না, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমার কাছে ওই সময় যেটা মনে হয়েছিল যে সে সম্ভবত নেশা করে, এবং এই জন্য মনে হয় নেশার অনেক দ্রব্য বা নেশার অনেক কিছু হয়তো রুমের মধ্যে আছে, এই জন্য আমাদেরকে রুমে ঢুকতে দেয় না। বিষয়টা হয়তো এরকমই হবে, তা না হলে রুমে ঢুকতে দিবে না কেন, এটাই হয়তো সবচেয়ে বড় একটা কারণ। তা আমি আর কোনো কিছু বললাম না। অ্যান্ড এরকম করে তিনি প্রায় 15 দিনের মতো আমাদের হোটেলে ছিল, 15 দিন যাবৎ আমাদের হোটেলে ছিল। এই 15 দিনে তার সাথে আমার খুবই মধুর একটা সম্পর্ক হয়, এবং আমার কাছে মনে হয় যে আমি তাকে ভালোবেসে ফেলেছি, মানে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার ভিতরে ফিলিংসটা এরকমটা মনে হচ্ছে, এতটাই ক্লোজ, এতটাই মধুর, বা এতটাই ভালো একটা সম্পর্ক তার সাথে আমার তৈরি হয়। এবং শুধু ডিম খাবেই, শুধু ডিম, আর কোনো খাবার না। শুধু সকালে বলবে 4টা ডিম নিয়ে আসো, এবং দুপুরে 4টা ডিম, এবং রাতে 4টা ডিম। উনি টোটালি এই আপনার 12টা ডিম খাবে। ওই 12টা ডিম আমার নিয়ে যাওয়া লাগবে সিদ্ধ করে, 12টা ডিম আবার খোসা উঠে সিদ্ধ করেই দিলে, খোসা সহ খাবে না, খোসা উঠে দিলে তারপরে 12টা ডিম উনি সারাদিনের ভিতরে খাবে। আর এরপরে দুপুরে বের হয়, মাঝে মাঝে রাতেও বের হয়, ওই বোরকা পরে সমুদ্রের পাড়ে যায়, এখানে ঘুরে খাওয়া দাওয়া করে, কী করে না করে জানি না, আবার এসে থাকে। এভাবে ওনার সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক তৈরি হলো। এবং জানতে পারি তিনি বিদেশে থাকতো, কানাডা না কোন দেশে থাকতো, ওনার ওইখানে সংসার ছিল, বাট সব কিছু ভেঙে গেছে, হাজব্যান্ডের সাথে মনোমালিন্যতা হয়েছে, সন্তানতা সব কিছু রেখে উনি বাংলাদেশে চলে আসছে, এখন থেকে বাংলাদেশে থাকবে। এটা আমাকে বললাম এই দেশে থাকবো এবং এই দেশে আমি থেকে যাব, ঢাকাতে নাকি ওনার নিজের বাড়ি আছে, এইটা আমাদেরকে বললো। যাই হোক, এরপরে এরকমভাবে কথাবার্তা চলতে একটা পর্যায়ে তিনি চলে যাবে, অনেকদিন যাবৎ ছিল, এবং যাইতে বলতেছে যে সেলিম আমি তো চলে যাচ্ছি, আমি এখানে থাকবো না, আর আমার তো এখানে টাইম শেষ, তো তোমার সাথে তো আমি আর যোগাযোগ করতে পারবো না, কারণ তোমার কাছে তো মোবাইল ফোন নাই। তো ওই সময় একটা মোবাইল ফোনের অনেক দাম একটা মোবাইল ফোনের। তাই আমি বললাম ম্যাডাম আমি একটা রুম সার্ভিস, আমি কীভাবে একটা মোবাইল কিনবো, একটা মোবাইল কি আর মুখের কথা, না অনেক টাকার দরকার, আমি এত টাকা কোথায় পাবো, হাসতে বলতেছি। পর আমাকে বলে সেলিম তুমি যদি কিছু না মনে করো, আমি কি তোমাকে একটা মোবাইল ফোন দিতে পারি, এমনি বলতেছে। আমি তখন বললাম তাহলে তো ম্যাডাম ভালোই হয়, যদি আপনি আমার একটা মোবাইল ফোন কিনে দেন তাতে ভালোই হয়। তাই আমাকে বলে জানা মোবাইল ফোন কিনতে হবে না, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, তুমি মোবাইল ফোনটা নিয়ে যাও, আর এটার মধ্যে সিমও ঢুকানো আছে, এটার মধ্যে সিম কার্ডও ঢুকানো আছে, তুমি মোবাইল ফোনটা নিয়ে যাও, আমি তোমার কল দিব, ঢাকায় পৌঁছাই। তো
এই পর্যন্ত আমার অনেকে অনেক গিফট করছে বা অনেক কিছুই পাইছি অনেক কাস্টমারের কাছ থেকে বা অনেক গেস্টের কাছ থেকে, কিন্তু এরকম গিফট আমি আর পাইনি, যার জন্য ওনাকে আমার খুব ভালো লাগছে। এবং পরিপ্রেক্ষিতে আমি ওনাকে একদম নিজে আমার ব্যাগ ট্যাগ সব কিছু একদম কাউন্টার পর্যন্ত দিয়ে আসছি এবং খুবই মধুর একটা সম্পর্ক ওনার সাথে আমার হয়েছে। কাউন্টার পর্যন্ত দিয়ে আসলাম, উনি তখন চলে গেল এবং ঢাকাতে পৌঁছে আমারে ফোন দিল। ওই সিম নাম্বার ওনার কাছে ছিল, ওই নাম্বারে ফোন দিল। ফোন দিয়ে বললো, সেলিম তুমি মোবাইল ফোন সাথে রাখো, আমি তোমার যে কোনো সময় ফোন দিলে তুমি আমার সাথে কথা বললো। তো উনি ফোন দিতে আমি ওনার সাথে কথা বলতাম। তো অনেক সময় উনি আমাকে বলতো যে সেলিম আমার জন্য শুটকি পাঠাও, এই শুটকি পাঠাইতাম, সেলিম আমার জন্য এটা পাঠাও, ওইটা পাঠাতাম। মানে অনেক কিছু সে আমাকে পাঠাইতে বলতো কুরিয়ারে করে। আমি তখন ওই কুরিয়ারে তার ঠিকানায় আমি এই জিনিসগুলো পাঠিয়ে দিতাম। এগুলো সে রিসিভ করতো বা নিয়ে যেত। অনেক সময় বড় মাছ বা অনেক ধরনের যেগুলো অনেক দামি দামি খাবার আমাদের সমুদ্রের পাড়ে, এই সমুদ্রের পাড়ে দামি দামি খাবারগুলো ওনার আমি কিনে দিতাম, কুরিয়ার করে দিয়ে দিতাম, উনি ওখানে নিয়ে চলে যেত, খাবার খাইতো আর কি। এভাবে দীর্ঘদিন ওনার সাথে আমার সম্পর্ক হয়, ফোনের মাধ্যমে কথাবার্তা হয়, তিনি আমার সাথে কথাবার্তা বলো, আমিও তার সাথে কথাবার্তা বলি। দুজনের মাঝে এরকম একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন রাতের 11:30টার দিকে উনি আমাকে কল করে এবং 11:30টার দিকে কল করে তার মনটা খুব খারাপ ছিল। আমি বললি, সেলিম আমার মনটা খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি তোমার সাথে কথা বলে কেমন জানি মনে একটু তৃপ্তি পাই, শান্তি পাই। এরকম করে ওনার সাথে আমি কথাবার্তা বলি। যে আমাকে উনি জিজ্ঞেস করে, তুমি বিয়ে করছো, তোমার বউ আছে? তো আমি বললাম যে না, আমি এখনও বিয়ে করি নাই, কিন্তু আমার আম্মা আমার জন্য মেয়ে খুঁজতেছে। তো আমাকে বলে, বিয়ে করো না, কারণ বিয়ে করলে মানুষ তার জীবনের সবচেয়ে বড় বোকামি করে, ভুল করে, এবং বিয়ে করে মেজরিটি% মানুষের জীবনে নষ্ট হয়ে যায়। তুমি বিয়ে করো না, বিয়ে ছাড়াই থাকো। এরকম করে আমি তখন ওনার সাথে কথা বলতাম। তো উনি এরকম কথা বলতো, আমিও বলতাম। আমার খুব ভালো লাগতো, মানে এতটাই ভালো লাগতো যেটা আসলে বলার মতো না। ওনার সাথে কথা বলতে না পারলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো। অন্তত দিনে 2 থেকে 3 বার তার সাথে আমার ম্যাক্সিমাম কথা হতো, 2 থেকে 3 বার কথা হতো। এবং এত বড় লোক একটা মহিলার সাথে কথা বলতেছি, যদিও সে আমার থেকেও সিনিয়র, তাই আমার কাছে খুব ভালো লাগতো, একটা বড় মানুষ। এভাবে প্রায় 6 মাসের মতো তার সাথে আমি ফোনের মাধ্যমে কথাবার্তা বলি। একটা ভালো লাগার একটা সম্পর্ক তার সাথে আমার। 6 মাস পরেই আমার পরিবার থেকে, মানে আমার মা তখন আমাকে বিয়ে করিয়ে ছাড়বে, আর রাখবে না, সে বিয়ে করাবে। এবং বিয়ের জন্য সে মেয়ে ঠিক করে ফেলছে, মেয়েও তার পছন্দনীয় মেয়ে, এবং ওই মেয়েকে আমার বিয়ে করাই লাগবে। এখন আর কোনো কথা নাই। আমি তখন আর কি করব? এখন আম্মা যেহেতু মেয়ে ঠিক করে ফেলেছে বা বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, এখানে তো আর আমি দ্বিমত পোষণ করতে পারি না। তো ঠিক আছে মা, তুমি যদি মনে করে বিয়ে করাই দিবা তো ঠিক আছে। তো মা ওই দিক দিয়ে বিয়ের কথাবার্তা মোটামুটি প্রায় ফাইনাল করছে। আর এদিক দিয়ে আমি তখন, ওনার নাম ছিল আয়না, ওই ম্যাডামটার নাম ছিল আয়না। তো আমি তখন আয়না ম্যাডামকে বললাম যে ম্যাডাম, এই ঘটনা, আমার মা তো আমার জন্য মেয়ে ঠিক করে ফেলেছে, আপনি কিন্তু আমার বিয়েতে আসতে হবে। এটা বলার পরে ম্যাডাম মানে কেমন জানি মনটা একটু মলিন করে ফেলছে, মানে মনটা খারাপ করে ফেলছে। আমি বলে, সেলিম কী বলো, তুমি বিয়ে করে ফেলবা? আমি বললাম, হ্যাঁ, আমার আম্মা আমার জন্য মেয়ে ঠিক করছে, তো এখন তো বিয়ে করাই লাগবে, কথাবার্তা সব কিছু ফাইনাল, আমি বিয়ে করব। তো ম্যাডাম মনটা খারাপ করে ফোনটা কেটে দিল। বলা হচ্ছে ঠিক আছে, পরে কথা বললো, ফোনটা কাটলো। রাত 3টার দিকে আমাকে আবার ফোন দিছে। ওই দিন আমার নাইট ডিউটি ছিল, হোটেলে আমি নাইট ডিউটি করতেছি। 3টার দিকে আমার ফোন দিয়ে বলে, সেলিম, কান্না কান্না কণ্ঠে, যে সেলিম তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা কি রাখবা না সেটা তুমিই ভালো জানো, কিন্তু কথাটা না বলতে পারলে আমার মনে খুব কষ্ট যাবে, যার জন্য আমি তোমার সাথে কথাটা বলার জন্য তোমাকে কথাটা আমি বলতে চাই। আমি তখন বললাম যে ঠিক আছে, বলেন না, কী কথা, সমস্যা আমি শুনবো। আমাকে বলে, সেলিম তুমি বিয়ে করো না, ডাইরেক্ট। আমি বললাম, ম্যাডাম আসলে তো আমিও নিজেও বিয়ে না করার পক্ষেই ছিলাম, এবং এখন তো আসলে কোনো উপায় নেই, আমার মা মেয়ে ঠিক করে ফেলছে এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আমার বিয়ে করতে হবে। এবং আমি তো একটা পুরুষ মানুষ, বিয়ে না কয়দিন না করে থাকবো, আমার মা মরে যাবে, মা চাপ দিতেছে, মায়ের প্রেশার আমি নিতে পারতেছি না। তখন তিনি আমাকে বলে, সেলিম যদি একান্ত বিয়ে করতেই হয়, তুমি যদি বিয়ে করোই, তবে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো না, তুমি আমাকে বিয়ে করো। এটা শোনার পরে আমার মনে হয় আমি তখন দুনিয়াতে না, এটা আমার কী বললো, যে তুমি অন্য কাউরে বিয়ে করো না, বিয়ে যদি একান্ত করতেই হয় তাহলে তুমি আমাকেই বিয়ে করো। ওনার কথাটা শোনার পরে আমি কেমন যেন একটু অবাকই হইলাম। আমি তখন বললাম, ম্যাডাম আপনি কী বলেন, আপনি এত বড়লোক মানুষ, এত টাকা পয়সা আপনার, আপনি কি আমার মতো করে একটা গরিব ছেলের বিয়ে করবেন? তা বলে, ধনী গরিব বড় কথা না, তোমার ভিতরে একটা মন আছে এবং তুমি যথেষ্ট ভালো একটা ছেলে, তোমার সাথে আমি যতদিন জোরে ছিলাম বা থাকলাম, তুমি খুবই ভালো, এবং তোমার মন মানসিকতা, তোমার কথাবার্তা, আচার আচরণ সব কিছু আমার অনেক ভালো লেগেছে, যার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বললাম যে ম্যাডাম আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আমার মানে এখানে কোনো রকমের মানে দ্বিমত থাকতে পারে না, মানে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না, আমি আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, আমি বিয়ে করব। পরে আমাকে বলে, ঠিক আছে তাহলে তোমার পরিবারের সাথে কথা বলো, কিন্তু সেলিম আমার একটা শর্ত আছে।
তা আমি তখন বললাম যে শর্ত বলতে ম্যাডাম কিসের শর্ত, মানে কী শর্ত যাচ্ছেন? উনি আমাকে বলে যে আমাদের বিয়ে হবে ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েটা একটু অন্যভাবে হবে। আমি তখন বললাম অন্যভাবে মানে? তিনি বলে আমি একজন হুজুর নিয়ে আসবো ঢাকা থেকে, ওই হুজুরের মাধ্যমে আমরা শুধু কলমা পড়বো, কিন্তু আমাদের কোনো কাবিন হবে না। বিষয়টা খেয়াল করে শুনবেন, কলমা হবে কিন্তু কোনো কাবিন হবে না। আর আমার অতীত নিয়ে বা আমার পরিবার নিয়ে তুমি কখনো বা তোমার পরিবার কখনো খোঁজ খবর নিতে পারবা না। তো উনি যখন এই কথাটা বললো, আমার কাছে যেটা মনে হলো, যেহেতু তিনি মধ্যবয়স্ক একজন নারী এবং তার আগে বিয়ে হয়েছে, তার স্বামী ছিল, তার অতীতে হয়তো আরও খারাপ কিছু আছে, এই জন্য তিনার অতীতটা আমার কাছে ঢেকে দিতে চায়। তো আমার কথা যে তিনার অতীত আমার জানার প্রয়োজন নাই। এই নারীটা দেখতে যতটা রূপবতী, যতটা সুন্দরী, যত টাকা পয়সার মালিক, আমি একটা সামান্য হোটেল বয় হয়ে যদি তার বিয়ে করতে পারি, তাহলে তার অতীত আমার জানার প্রয়োজন নাই। আমি কোনো অতীত জানতে চাই না, আমি এভাবেই তারে বিয়ে করব। মানে আমার ভিতরে জিনিসটা চলে আসলো যে আমি এভাবেই তাকে বিয়ে করব। পরে আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম, আমি আপনার অতীত কোনো কিছু জানবো না বা অতীত জানার চেষ্টাও করব না, আপনি যেভাবে বলেন সেভাবেই হবে, আমি আপনাকে এভাবেই বিয়ে করার জন্য রাজি আছি। বলে তাহলে সেলিম তোমার কথা ফাইনাল? তো আমি বললাম জি ফাইনাল। বলে তাহলে ঠিক আছে, আমি আগামী দিনেই আমার হুজুরকে নিয়ে আমি আসবো। তাই আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম আপনি আসেন। এর মাঝে আমি মাকে আমাদের এখানকার লোকের মাধ্যমে খবর পাঠিয়ে দিলাম যে আমি বিয়ে করব না, আমার মেয়ে পছন্দ আছে। আমার আম্মা তো তখন খুব রাগারাগি করলো যে এটা কী ধরনের কথা, মেয়ে পছন্দ আছে। তো যাই হোক আম্মা ওই দিকটা ম্যানেজ করলো। এর পরের দিনে ম্যাডাম তখন ঢাকা থেকে একজন মানে আপনার খুবই বয়স্ক একজন হুজুর নিয়ে কক্সবাজার আসছে। আসার পরে অন্য একটা হোটেলে, আমি যে হোটেলে চাকরি করি ওই হোটেল না, অন্য একটা হোটেলে ম্যাডাম উঠছে। উঠার পরে ওই রুমের মধ্যেই ম্যাডাম যে রুম ভাড়া নিয়েছে, ওই রুমের ভিতরে ম্যাডামের সাথে আমার বিয়ে হয়, মানে আয়নার সাথে আমার বিয়ে হয়। এবং ওই হুজুরে বিয়ে পড়ায় দেয়, শুধু কলমা পরে বিয়ে পড়ায়, কোনো কাবিন হয় না। এবং বিয়ে পড়ানোর পরে হুজুর তখন চলে যায়। ও তখন আমাকে বলে যেহেতু আমরা দুজনেই এখানে আসি, আমাদের তো কোনো সাক্ষীও নাই, এবং আজকে আমাদের বাসরঘরটা একটু অন্যরকম হবে, আমরা দুজনে মিলে বাসরঘর সাজাবো। তা আমি বাসরঘর সাজাই, ও সাজায়। ও তখন ব্যাগে করে ওর কাপড় চোপড় নিয়ে আসে, এবং আমি তখন ব্যাগের ভিতরে ওর অনেক নববধূর নববধূর অনেক কাপড় চোপড় দেখতে পাই। ও তখন এগুলো পরে, মানে সবগুলো জামা কাপড় পরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি তখন তার সাথে বাসর করে বসি। এই পর্যন্ত কিন্তু আমি কোনোদিন ওনার হাতেও ধরি নাই। মানে এরকম একটা অবস্থা। সেদিন সর্বপ্রথম এত রূপবতী, গুণবতী, এত সুন্দরী, পয়সাওয়ালা একটা নারীর সাথে আমার বাসর হবে। আমি আসলে আমার ভিতর থেকে যেন হারিয়ে যাচ্ছিলাম, মানে আমার ভিতরের মানুষটা যেন হারিয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে ওই যখন আস্তে আস্তে করে আমি যখন তার হাত ধরলাম বাসর করে, তার হাতটা ধরার পর আমার কাছে কেন জানি মনে হলো তার শরীরটা অনেক ঠান্ডা এবং পিচ্ছিল। তার শরীরটা অনেক ঠান্ডা এবং পিচ্ছিল, কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে অন্যরকম টাইপের। মানে একটা মানুষের শরীর যেরকম হয় নরম সরম বা এরকম টাইপের, তার শরীরের মধ্যে একটু অন্যরকম জিনিস। এবং আমার মনে হয় পুরো শরীরে কোনো মানে কোনো হাড্ডি নেই, মানে হাত বা শরীরের অন্য কোনো অঙ্গে মনে হয় কোনো হাড্ডি নেই। সেদিন তার সাথে আমার বাসর হলো, এবং শরীরটা এতটাই ওর পিচ্ছিল ছিল, এতটাই পিছলা টাইপের ছিল, আমার মনে হয় ধরলেও আমার হাত থেকে পশকে যায়, মানে ছিলে যায়, এরকম একটা অবস্থা। সেদিন রাতে আমার কাছে কেমন যেন একটু অন্যরকম ফিল হয়েছিল। কিন্তু আমাদের বাসর কাটে, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও কিন্তু হয়। এরপরে ওই দিন সে 2 দিন আমার সাথে ছিল, ওই হোটেলেই ছিল, আমরা একসাথেই ছিলাম। 2 দিন পর আমাকে বলে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো। আমি তখন মারে খবর দিলাম যে মা আগে আসুক, মা আগে দেখুক। পরে মারে খবর দেওয়ার পরে মা তখন আমার এক পাশের ঘরে দাদিকে নিয়ে ওই হোটেলে আসছে। আসার পরে মা আসার পরে আয়না তখন আমার আম্মার পা ধরে সালাম করলো। আমার আম্মা দেখে মুখটা খারাপ করে ফেললো, মানে মনটা খারাপ করে ফেললো। আমাকে তখন হোটেলে বাইরে ডেকে নিয়ে বলতেছে তুই যে বিয়ে করলি এটা তো তোর মায়ের বয়সী। আমার মা আমাকে বলতেছে এটা তো আমার বয়সী নারী, এরকম একটা মহিলাকে কেন বিয়ে করলি? আমি বলি মা তুমি জানো এই মহিলা বিদেশে থাকে, তার অনেক টাকা পয়সা, ঢাকাতে তার নিজের বাড়ি টাড়ি আছে, আমার খুব ভালো লাগছে। আমার আম্মা বলে টাকা পয়সা বাড়ি ঘিরে আমার প্রয়োজন নয়, তোর যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগছে, চল বাড়ি নিয়ে যায়। এবার আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানুষ তো অনেক হাঙ্গামা টাঙ্গামা করতেছে, আমি বিয়ে করছি, কারোর দাওয়াত দিনে খাওয়াই নাই। যাই হোক এসব বিষয় আমি নিয়ে কোনো কথা বলি না। কিন্তু আমার মা ও আমার ঘরে যাওয়ার পরে আমার মা কেন জানি একটু অন্যভাবে আমার দিকে তাকায়, মানে ওর দিকে একটু অন্যভাবে তাকায়। আমার মা আমাকে বলে যেটা মনে হয় মানুষ না, এটা মনে হয় অন্য কিছু, মা আমাকে বলে। এবং কেন বলে আমি যখন মাকে জিজ্ঞেস, মা বলো ও যখন হাঁটে মনে হয় ওর পা মাটিতে লাগে না। এই কথাগুলো মা আমাকে বলে, ও যখন হাঁটে মনে হয় ওর পা মাটিতে লাগে না, মানে কেমন যেন একটু উপর থেকে হাঁটে। এবং আমার মায়ের ঘরে যে ডিম আছে শুধুমাত্র ডিম সিদ্ধ করে শুধু ডিম খায়। আমার মাও তখন বিষয়টাতে অনেক সন্দেহ করে বসে, অনেক মাইন্ড করে বসে যে একটা মেয়ে এত ডিম খাবে কেন, শুধু ডিম।
মানে ডিম সিদ্ধ করে ডিম খায়, ভাত যদি রান্না করা হয় হয়তো আপনার মানে একটুখানি ভাত উপরে নিয়ে খাবে, এর বেশি কিন্তু খাবে না। এবং এরকম করে 1 মাসের মতো আমাদের বাড়িতে থাকে। 1 মাসের মতো আমাদের বাড়িতে থাকে, ও ঢাকায় যায় না। এখন গ্রামের একটা মানুষ ঢাকা শহরে থাকে এবং গ্রামে যদি হঠাৎ করে আসে, গ্রামের সাথে ম্যাচ হওয়াটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, মানে কঠিন হয়ে পড়ে। গ্রামের মানুষের সাথে চলাফেরা করা বা গ্রামের খাবার খাওয়া, এই জিনিসগুলো সে নিতে পারে না। একটা পর্যায়ে 1 মাস পরে ও তখন হঠাৎ করে আমাকে বলতেছে যে, সেলিম একটা কাজ করো, তুমি আমার সাথে ঢাকায় চলো, আমরা ঢাকায় গিয়ে থাকবো। এটা বলার পরে আমার আম্মা তখন আমি যখন এই বিষয়টা আমার আম্মাকে জানালাম, আম্মা তখন খুব রেগে গেল। হ্যাঁ, কেন বউ নিয়ে ঢাকায় যেতে হবে, কেন বউ নিয়ে ঢাকায় থাকতে হবে? বউ নিয়ে ঢাকায় থাকার তো কোনো কারণ নাই, গ্রামে আসছিস গ্রামে থাক, ঢাকায় যাওয়ার দরকার নেই। আর আমার মা বারবারই আমাকে একটা কথাই বলে যে এই আয়না কিন্তু কোনো মানুষ না, এই আয়না কিন্তু অন্য কিছু, আয়না কিন্তু এই কথাগুলো মা আমাকে বারবার বলতো। এই কথাগুলো বারবার বলতেছে, আমি কিছু বুঝতাম না। এবং আয়না কিন্তু আমাকে একটা কথা বারবার বলেছে, দেখো আমি খোনার কবিরাজ বা সাপ ধরে যে এটা কি বলে ওঝা, এই জিনিসগুলোকে আমি খুব ভয় পাই, বা এই জিনিসগুলোকে যাতে কখনোই তোমাদের বাড়ির আশেপাশে না আসে, এরা অনেক ভয়ঙ্কর হয়, এরা মানুষের উপরে জিন চালান করে, এরা যাতে কখনোই তোমাদের বাড়ির আশেপাশে না আসে। তাই আমি বললাম যে না, এই ধরনের লোকজন আমার বাড়ির আশেপাশে আসবে কেন, আমি আনবো না। যদিও মা আমাকে অনেকবার বলেছিল আমি একটা কবিরাজ এনে আমার বউটাকে দেখানোর জন্য, তা আমি এটাতে বরাবরের মতো মাকে মানা করছি যে না মা, এই ধরনের কোনো কথা বললো না এবং এসবের কোনো প্রয়োজন নাই, এসব তুমি বললো না। এরপর থেকে মা প্রতিদিনই আমাকে ওরে নিয়ে চল, মানে আমার আইন আমার সাথে ঝগড়া করে যে এখানে আমরা থাকবো না, আমরা ঢাকায় থাকবো, ঢাকা শহরে নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলো, এই জায়গায় আমরা থাকবো না। তো আমি বললাম যে না, আমি এই জায়গায় থাকবো, আমার মা এই জায়গায়, আমার গ্রাম এই জায়গায়, তোমার সব কথাই তো আমি মানছি, আমি কাবিন করে বিয়ে করি নাই, বা আমি অতীত সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করি না, জানতেও চাই না, কিন্তু আমার কথা তো তোমার শুনতে হবে। আমি তোমাকে নিয়ে গ্রামেই থাকবো, আমি গ্রাম ছেড়ে যাব না। এবং সার এই ডিম খাওয়া দেখে আমার মা তখন মানুষের কাছে আস্তে আস্তে বলতে শুরু করে, আশেপাশে যে মানুষ আছে তাদের কাছে বলতে শুরু করে যে ও প্রচুর ডিম খায়। মা বলে যে মানে আমি ডিম আনলেই ডিম নাই, ডিম আনলেই ডিম নাই, শুধু ডিম খায় আর কিছুই খায় না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি তখন বলি ও তো বিদেশে ছিল, তো দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার পরে সে আসলে ডিমটাকে খুব পছন্দ করে, এই জন্য এই ডিমটা খায়। কিন্তু আমার মা তখন মানুষের কাছে এরকম আস্তে আস্তে কথা রটাই দিচ্ছিল। রটাই দেওয়ার পরে কে জানে আমার মায়ের মাথায় বুদ্ধি দিয়ে দেয় যে তুমি আর তোমার ছেলের বউরে ডিম খেতে দিও না, ডিম খেতে দিও না, এই বুদ্ধিটা কে জানি দিয়ে দেয়। এরপরে আমি আমার মা কী করে, ডিম আর ঘরে রাখে না, ডিম ঘরে রাখে না। এবং একটা পর্যায়ে আমাকেও বলে যে তোমার আম্মু তো বাসায় ডিম রাখে না, তুমি আমার জন্য ডিম নিয়ে আইসো। তো আমি যখন বাজার থেকে ডিম আনি, মা তখন আমার কাছ থেকে ডিম কেড়ে নেয় যে না, ডিম ওরে খাওয়ানো যাবে না, ডিম ওরে দিব না, ডিম দিব না। তো আমি বললাম যে কেন মা, সমস্যা কি, ও যদি ডিম পছন্দ করে ডিম খেতে চায় তুমি দিবা না কেন? আমার আম্মা বলে যে না, ডিম দেবো না, আমি একজনের সাথে কথা বলছি, ডিম তার দেওয়া যাবে না, অন্য কিছু খাবার তারা খাওয়া, অন্য কোনো খাবার কিন্তু ও খায় না। ধরেন ভাত, আপনার একটুখানি ভাত খাবে, একটুখানি তরকারি খাবে, ডিম টোটালি মানে শুধু ডিমই খাবে, আর কিছুই খেতে চায় না। আমি তখন মারে বলি যে মা এরকমটা করো না, ও আমার সাথে চলে যেতে চায়, ঢাকাতে চলে যাবে বলে, তা তুমি যদি এরকম করো তাহলে তো ওর চলে যাবো, তো থাকবে না। আমার আম্মা বলে আমি যা বলেছি তুই আমার কথা শুন, তুই ওরে ডিম খাইতে দিস না, সমস্যা আছে, আমি তোরে পরে বলবো। তো তুমি আমারে পরে কি বলবা, বলো না কেন? মা বলে যা বলছি তাই, ওই ডিম খেতে পারবে না, ওর ডিম দিস না। এইভাবে 2-3 দিন হয়ে গেল, ও অনেকটা শুকিয়ে গেছে। আমাকে বলে প্লিজ তুমি, ও তো আর বাজারে যেতে পারে না, বাজার থেকে ডিম নিয়ে আসো। আমি চুরি করে ডিম আনলেও আমার মা কেমনে জানি বুঝা যায়, মানে ডিম টোটালি আমার মা আমার হাতে দেয় না। লাস্ট পর্যন্ত আমাকে বলে যে তুমি আমার জন্য কিছু কাঁচা ডিম নিয়ে আসো, সিদ্ধ করার দরকার নেই, কাঁচা ডিম নিয়ে আসো। এরপরেও আমি বাজার থেকে আসলে মা সর্বপ্রথম আমার ব্যাগ চেক করবে, ওইখানে ডিম দেখলে মা ডিমগুলো নিয়ে যাবে, আমার বাড়িতে কোনোভাবেই ডিম রাখবে না। খুব ভাবি হচ্ছে, তখন আমি টেনশনে পড়ে যাই। আয়নাও তখন খুব রাগারাগি করে। আমার আম্মার সাথে একদিন প্রচুর আয়নার ঝগড়া হয়। আয়না কিন্তু খারাপ ব্যবহার করে নাই, বাট ওই দিন আয়না খুব রেগে যায় আমার মায়ের উপরে যে আমি যদি ডিম খাই আপনার সমস্যা কি, আপনি ডিম আমাকে দিবেন না কেন? আমার মা বলে একটা ডিমের দাম কত? আয়না তখন বলে কয়েক কোটি টাকা আপনার লাগবে, কত টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আপনি আমাকে অন্তত একটা ডিম হলেও দেন, একটা ডিম এনে দেন। আমার আম্মা বলে যে না, তুমি এত ডিম খাবা কেন? এই ডিম নিয়ে ধরেন আমার আম্মার সাথে ওই আয়নার ঝগড়া এমন একটা পর্যায়ে হয়ে গেল। ওই দিন আয়না রাগ করে আমার আম্মাকে বলতেছে যে আপনি যদি ডিম খেতে আমাকে নাই দেন, আমি আপনার এই পরিবার থাকবো না, আমি এই পরিবার থেকে চলে যাব। এই কথা আয়না বলার পর আমি তখন আয়নাকে বলে, আয়না একটু ঠান্ডা হও, আমি চারদিকটা গোলায় আনতেছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো, আমরা ঢাকাতে গিয়ে থাকবো। ও তখন বলে তুমি যদি এই কাজটা তাড়াতাড়ি না করো তাহলে কিন্তু তুমি আমাকে হারাবা। সেদিন রাতের বেলায়
আমি তখন বাজারে গেছিলাম, ওইখানে বাজার থেকে ফেরার পথে আমার অনেক লেট হয়েছে বলতে আমাদের এলাকার একটা পুকুর ছিল, সেই পুকুরের মাছ ধরার বিষয় নিয়ে দোকানে সবাই তখন আলোচনায় বসছে। রাত্র প্রায় 11:30 12টার মতো বাজে। হঠাৎ করে এক চিৎকারের শব্দ পেলাম বলতে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আপনার মুরগির ফার্মের একটা মুরগির ফার্ম আছে অনেক বড়। এক লোক আগে দুবাই থাকতো, উনি এখন মুরগির ফার্মটা উনি দেখাশোনা করে। উনি চিৎকার দিয়ে উঠলো এবং বলে সেখানে নাকি এক ভয়ঙ্কর রকমের সাপ নাকি ধরা খাইছে, আর মুরগির ফার্মের যে চারপাশে নেট আছে নেটের মধ্যে এবং তারা সাপটা ফিটাই মেরে ফেলছে। আমি তখন দৌড়ে আসলাম দোকান থেকে, অনেকে দৌড়ে আসলো। আসার পর দেখলাম যে একটা সাপ, এরকম সাপ আমরা জীবনেও দেখি নাই। অনেকেই জিজ্ঞেস করি যে এরকম সাপ দেখেছেন, অনেক মুরব্বী টাইপের যাদের অনেক বয়স হয়েছে, প্রাচীন মানুষ, তারাও বলে যে না এই ধরনের সাপ তো আমরা দেখি নাই। খুবই ভয়ঙ্কর কালার, গোল্ডেন কালার, কিছুটা মনে যেন স্বর্ণের কালার সাপটা এরকম, এবং অনেক লম্বা অনেক বড়। এত বড় সাপ ভয়ঙ্কর। ওরা 4 জন মিলে পাহারা দেয় এই ফার্ম, তারা 4 জনে মিলে এই সাপটাকে দেখছে। দেখার পর তারা 4 জনের লাঠি দিয়ে পিটাই ফেলছে। এটা সাপটা এই নেটের মধ্যে ঢুকার সাথে সাথে শব্দ হয়, শব্দ হওয়ার পর লাইট মারে, ওরাও পাশে ছিল, তারা সেখানে হচ্ছে তাৎক্ষণিকভাবে সাপটাকে পিটাই মেরে ফেলে। ভয়ঙ্করভাবে সাপটাকে মারে এবং একদম পুরো থেতে ফেলে মাইরা। তো সবাই তখন চিন্তা করতেছে যে কী করা যাবে, এটাকে মাটি দিয়ে দিই, সাপটাকে মাটি দিয়ে দিই, যেহেতু এটাকে মারছো কোথাও না ফেলে, অনেক বড় বিশাল আকারের সাপ। এবার সময় মিলে এটাকে গর্ত করলাম, ফার্ম থেকে মোটামুটি একটু দূরে একটা গর্ত করলাম, গর্ত করে সাপটাকে ওইখানে আমরা মাটি চাপা দিলাম। মাটি চাপা দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে ঘরে আসলাম, বাড়িতে আসলাম। আসার পরে তো আমার বউ তো সবসময় ঘরের দরজা লাগিয়ে ঘুমায়। আমি তখন আইসা বলতেছি যে আয়না দরজা খোলো, 2-3 বার ডাক দিলাম, দরজা খোলে না। অনেকবার টাকা দিলাম, দরজা খোলে না। আম্মা তখন উঠে আসছে, কিরে? আমি বললাম কই মা, আয়না কই? কত ঘরেই ছিলাম, দরজা খোলে না কেন? আম্মা তখন তাকে, আমিও তাকে জোরে জোরে তাকে, দরজা খোলে না। এবার আশেপাশে থেকে অনেকগুলো মানুষ তখন চলে আসছে, বাড়ির আশেপাশে মানুষ, এই দরজা খোলে না কেন? এবার একটা পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিল যে আর ও তো আজকে আমার আম্মার সাথে ঝগড়া করছে, না জানি আত্মহত্যা করে ফেলছে, বিষ খেয়ে ফেলছে বা ফাঁসি দিয়ে ফেলছে, এরকম তো হইতে পারে। এবার সবাই মিলে তখন ধাক্কায় দরজা খুললাম। দরজা খোলার পরে দেখি যে ও ঘরের মধ্যে নাই, ও ঘরের ভিতরে নাই। আমি সাথে তোর মোবাইলটার নাম্বারে কল দিলাম। কল দেওয়ার পরে একটা মহিলা রিসিভ করলো। সেই মহিলার বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ। আমি বললাম যে আয়না আছে, বলে আয়না কি? তাই মনে করলাম রং নাম্বারে চলে গেছে। আমি আবার দিলাম, ওই মহিলা আবার রিসিভ করলো। বুঝতে পারলাম না কিরে। তখন লাইনটা কেটে দিলাম, কেটে দিয়ে ওরে খোঁজাখুঁজি করতেছি পুরো বাড়িতে, খবর নাই। সবাই বলতেছে ওনাকে চলে গেছে, আমার আম্মার সাথে ঝগড়া করছে, এই জন্য চুরি করে চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যে বাড়ি, আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটাই রাস্তা, এবং ওই রাস্তার পাশে যে দোকান আছে ওই দোকানে আমি ছিলাম। দোকানের সামনে দিয়ে একটা মহিলা হেঁটে গেলে অবশ্যই দেখতাম। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে ও যদি ঘর থেকে বেরোবে তাহলে ঘরের ভিতর থেকে দরজা লাগালো কে? ঘরের ভিতর থেকে তো দরজা কে লাগাইলো? যদি ও ঘর থেকে বেরোবে তাহলে ভিতর থেকে তো দরজা লাগাইতে পারবে না। এই দুটো বিষয়ের উপরে সন্দেহ ঢুকলো। ঢুকার পরে কিরে ও কোথায় গেল? সকালবেলা আমি তখন ও নাম্বারে আবার কল দিল, ওই সিরাজগঞ্জের মহিলা রিসিভ করে, এবং মহিলা আমাকে সকালবেলা ফোন করার পরে খুব গালাগালি করে, যেই আপনি আমাকে ফোন দেন কেন বারবার? আমি বললাম যে এটা আমার বউয়ের নাম্বার। বলে মহিলা বলে ধরো, এই নাম্বার আমি আজকে 3 বছর ধরে ব্যবহার করি, এটা আমার নাম্বার। আপনার কে বলছে এটা আপনার মহিলার নাম্বার? আমি 3 বছর ধরে নাম্বার ব্যবহার করি, কিন্তু নাম্বারটা আমার মোবাইলে সেভ করা বউ দিয়ে। আমি ওর সাথে কতবার এই নাম্বারে কথা বলছি। এই নাম্বারটা তো ভুল হওয়ার কোনো কারণই নেই, কারণ এই নতুন করে নাম্বারটা উঠছে, তা তো নাম্বারটা তো সেভ করা। গ্রামের সবাই একটা কথাই বলতেছে, আমার মায়ের সাথে রাগ করেও চলে গেছে, কিন্তু ওর পায়ের জুতা, ঘরের যে আসবাবপত্র আছে সব কিছুই আছে, না একটা কিছু হাত দিয়ে ধরে নেয়, পায়ের জুতাগুলোও আছে। তাহলে ও কীভাবে গেল? সকাল কেটে দুপুর হয়ে গেল। দুপুরের পরে বিকেলের দিকে হঠাৎ করে আমার কেন যেন আমার মন বলতেছে যে সাপটাকে পিটায় মেরে ফেললো, এই সাপটা কি? আমি জানি না, আমার ভিতর হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আসলে সাপ মানুষ না, ও তো মনে হয় মানুষ ছিল না, সাপ ছিল। আমি সেদিন কী করলাম, নিজে একটা কোদাল নিয়ে যে সাপটাকে আমরা মাটি দিলাম, সেই সাপটাকে আমি তখন কোদাল দিয়ে কুটতেছি। অনেকটা করার পরে ভিতরে আমি কোনো সাপ পেলাম না। তখন আরও কয়েকজনকে ডাক দিয়ে বললাম যে কিরে ভাই, আমরা না সাপটাকে কালকে রাতে মাটি দিলাম, নিচে তো কোনো সাপ নাই। পরে সবাই মিলে তখন মাটি করে দেখি যে আসলে এটা কোনো সাপ নাই। অনেকেই বলতেছে আর এটা মনে হয় কোনো কুকুর টুকুরে উঠাই ফেলে খেয়ে ফেলে নিয়ে গেছে, কুকুর খেয়ে ফেলছে। আমি বললাম ভাই রে, আমরা মাটি এমনভাবে চাপা দিছি, আমি আইসা দেখছি যে মাটি যেমন আছে তেমনই, তাহলে সাপটা কীভাবে কুকুরে নিয়ে গেলে? তো মাটি উঠানো থাকবে, গর্ত থাকবে, এটা তো গর্ত ছিল না। মনে হয় যেন উপর দিয়ে মাটি ঠিকই আছে, কিন্তু ভিতর থেকে এটারে কেউ সরাই ফেলছে। সাপটার পেলাম না।
সাপটা না পাওয়ার পরে আমি মানে খুব ভাবেই হচ্ছে অবাক হয়ে গেলাম যে কোথায় গেল। এরপরে রাত কাটার পরে এরপরে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করতেছে আপনার ওয়াইফের ঠিকানা কোথায়, কোথায় থাকে, কাবিনের পেপার দেন। তো কাবিন তো আমি তার সাথে করি নাই, ঠিকানা দেবো কোত্থেকে? কোনো ঠিকানা, কোনো কাবিন, কোনো কিছু আমি ম্যানেজ করতে পারি নাই। এবং যে হোটেলে ও লাস্ট উঠেছিল সেই হোটেলেও ও যেই ঠিকানা দিয়েছে, হোটেলে তো একটা ঠিকানা দিতে হয়, এবং যে এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা দিয়েছে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা ছিল ভুয়া, মানে ফেক। এবং ও আমাকে যে ঠিকানা দিয়েছে, ওখানে যে ঠিকানা ছিল ওই ঠিকানা অনুসারে আমি ঢাকায় পর্যন্ত যাই। কিন্তু ঢাকায় যাওয়ার পরে আয়না নামের কোনো মানুষ যে বিল্ডিংয়ের ঠিকানা দিয়েছে, যে বিল্ডিংয়ের মালিকও বলেছে ওই বিল্ডিংয়ের মালিক কিন্তু অন্য লোক, সেই লোকে আমেরিকায় থাকে, কিন্তু আয়না নামের কেউ এখানে থাকে না। আমি ওর মুখের চেহারার কথাবার্তা বলে, দারোয়ান বলেন এরকম কোনো মহিলা এই জায়গায় আসেই নাই। এই বিল্ডিংয়ের মালিক আমেরিকা থেকে, তারা মাঝে মাঝে আসে যায়, কিন্তু এরকম কোনো মহিলা এখানে নাই। 2009 সালের ঘটনা, আজকে 2024 চলতেছে। প্রায় 25 বছরের মতো, প্রায় 15 বছরের মতো সময় কেটে গেল, কিন্তু এই 15 বছরেও আমি আয়নার কোনো খবর পেলাম না। এই 15 বছর আমি আয়নার কোনো খবর পেলাম না যে আয়না কোথায় চলে গেল। আমার প্রথম প্রশ্ন, আয়না যদি ঘর থেকে বেরিয়ে যাবে তাহলে ভিতর থেকে দরজাটা কে লাগালো? এবং সেরাতে কেন, সাপটা মারা যাওয়ার পরে কেন আয়নার হদিশ পাওয়া গেল না? আমার মন বলে আয়না আসলেই কোনো মানুষ ছিল না, সে কোনো সাপ ছিল। এবং সেই সাপ ছিল যে সাপটা আপনার ওই মুরগির ফার্মের পাশে নেটের জালে বন্দি হওয়ার পর তারা যাকে মেরে ফেলে, সেই সম্ভবত ওখানে ডিম খাওয়ার জন্য ঢুকেছিল, কারণ ফার্মে তো অনেক ডিম পাওয়া যায়। এই কথাগুলো যদি আমি কারো কাছে বলি সবাই হাসে, সবাই বলে এই পাগল হয়ে গেছে, ওর ব্রেনে সমস্যা আছে। যেই বউ এখানে মাসের পর মাস সংসার করেছে, থেকেছে, খাইছে, ঘুমাইছে, এটা কিভাবে সাপ হয়? কেউ বিশ্বাস করে না। এবং আমার মা আর আমি বিশ্বাস করেছি ও আসলে মানুষ ছিল না, ছিল একটা সাপ, এবং এই সাপটাকে আমরা পিটায় মেরে ফেলছি। কিন্তু এই কথাটা আমি গ্রামের অন্য কোনো লোককে বিশ্বাস করাতে পারি না, যার জন্য আমি আপনাকে আমার এই ঘটনাটা জানালাম, যতটুকু আমার মনে আছে বা যতটুকু আমি আপনাকে জানাইলাম। এবং এরপর থেকে আমি আর এই পর্যন্ত বিয়ে করি নাই। আমার মা আমাকে অনেক বিয়ে করানোর চেষ্টা করেছে, আমি আর বিয়ে করি নাই। শুধুমাত্র এই আয়নাকে নিয়ে চিন্তা করতে করতে আমার পুরোটা জীবন কেটে গেল। আয়না আসলেই কে ছিল? আয়না কোত্থেকে আসলো? আয়নার পরিচয় কী? এবং আরেকটা বিষয় বলে রাখি, যে হোটেলে আমি আয়নাকে নিয়ে সংসার করেছি বা ওই হোটেলের সিসি ক্যামেরা আমি দেখেছি, ওখানে কিন্তু স্পষ্ট আয়নাকে দেখা গিয়েছে। হোটেলের সিসি ক্যামেরা কিন্তু খুব সুন্দর করে সব কিছু উঠেছে, ওখানে কিন্তু কোনো কিছু নকল বা অন্য কোনো কিছু উঠে নাই। তো আমি আর আমার মার মতে আয়না আসলে একটা কালনাগিনী বা সাপ ছিল, কিন্তু গ্রামের মানুষ বলে আয়না একটা মেয়ে ছিল বা নারী ছিল। তো কেন এই ঘটনাগুলো ঘটলো আমার জীবনে আমি জানি না। আমি আপনার কাছে বিষয়টা জানালাম। আপনার কাছে কী মনে হয় আয়না আসলে কে ছিল? যদি পারেন আমাকে একটু জানাবেন। এটা আমার ফোন নাম্বার, আমি কক্সবাজারের অমুক গ্রামে থাকি। যদি কখনো আসেন, সম্ভব হয় আমার সাথে একটু দেখা করেন, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত কক্সবাজারের ভাই শামসুদ্দিন সেলিমের জীবনের ভয়ঙ্কর গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, আমার ওনার একটা প্রশ্ন ছিল যে আয়না আসলেই কে ছিল। আমার কাছে কিছু বিষয়, আমার কাছে সবচেয়ে অবাক যে বিষয়টা লাগতেছে যে আয়না যদি ঘর থেকে বেরিয়ে যাবে তাহলে রুম, তো ওনার একটা রুম ছিল, এই রুমের মধ্যে দরজাটা ভিতর থেকে কে লাগিয়ে দেবে যদি আয়না বেরিয়ে যাবে? এবং আয়না কেন সেদিনই চলে যাবে যেদিন ওদের বাড়ির পাশে কোনো একটা মুরগির ফার্মে একটা সাপ মারা গিয়েছিল? তৃতীয় প্রশ্ন হচ্ছে আসলে সাপ মারা যাওয়ার পরে সাপটাকে মাটি দেওয়া হয়েছিল এবং অনেক বড় গর্ত করে মাটি দেওয়া হয়েছে, উপর দিয়ে মাটির চাপা দেওয়া হয়েছে। সেলিম ভাই যেটা বলল, তিনি এই মাটি খনন করে ভিতরে কোনো সাপের অস্তিত্বই পেল না, তাহলে এই সাপটা মাটির নিচ থেকে কোথায় গেল? এই কয়েকটা বিষয় যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমার কাছে মনে হয় এটা প্যারানর্মাল বা ভৌতিক কোনো একটা বিষয়। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেখানে এই মহিলা অনেক দিন যাবত ওদের পরিবারে ছিল, গ্রামের অনেকের সাথে কথাবার্তা বলেছে, এবং গ্রামের ওই মানুষদেরকে যদি এটা বলা হয় যে আয়না কোনো মানুষ না সাপ ছিল, তাহলে সবাই হাসবে। আর ডিম খাওয়ার বিষয়টা, অনেক মানুষ আছে, আমার একটা বন্ধু আছে, নামও বলি, ওর বন্ধুর নাম সৈকত। ও এত ডিম পছন্দ করে, ডিম ছাড়া অন্য কোনো কিছু খাই না, টোটালি ডিমে খাবে, শুধু ডিম। ডিম ছাড়া কোনো খাবার ওরে দেওয়াই যাবে না, শুধু ডিম খায়। সত্যি কথা যেটা, হয়তো সৈকতের মতো আয়নারও ডিম পছন্দ ছিল, সেটা আল্লাহই ভালো জানে আয়না আসলে কে ছিল। তারপর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু আমাদের শামসুদ্দিন সেলিম ভাই খুব কষ্ট করে নাদিম একটা ওনার একটা ভাতিজা আছে সম্পর্কে, ওই নাদিমের সহযোগিতা উনি আমাকে গল্পটা লিখে পাঠিয়েছে। সো ধন্যবাদ নাদিম আপনাকে, এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্তত
একটু হলেও কমেন্ট করবেন যে আয়না আসলে কে ছিল। এই বয়স্ক মানুষটা যদি জানতে পারে আয়না কে ছিল, মৃত্যুর আগে যদি এটা মোটামুটি তার শিওর হয়ে যায় না আসলে কে ছিল, তার মরেও তার কবরে তিনি শান্তিতে থাকবেন। এই জন্য সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আয়না আসলে কে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।